এমন বাক্যগুলো কি আদিজার আকাঙ্ক্ষিত ছিল? দীর্ঘ ৩ মাস যে সম্পর্ক শেষ ভেবেছিল, যাকে অযাচিত মনে করেছিল, যাকে মুক্তি দেওয়ার জন্য তালাকে সই করেছিল, সেই বলছে কাগজগুলোর অবস্থা নির্মম করেছে। কিন্তু কেন? এর পেছনে জুৎসই কারণ। তার চেয়েও বেশি, এত সময় ধরে যে সম্পর্কটা শুধু নামমাত্র ছিল, সেই সম্পর্কের কিছু কি কাঙ্ক্ষিত? আদিজার শরীর ও মন এভাবেই ভারী অসুস্থ। আরো কিছু ভাবতেই শরীর আর নিতে পারছে না। সে মাথা চেপে ধরতেই সানানের সব এক্সাইটমেন্ট হাওয়া হয়ে গেল। মেয়েটা যে চরম অসুস্থ, মাথা সে হালকা সরে গিয়েছিল। সানান এবার কোনো সংকোচ কিংবা দ্বিধা ছাড়ে আদিজার মাথায় হাত রাখলো। আদিজা আসলেই কিছু ভাবতে পারছে না, বা ভালো খারাপ বোঝার মতো অবস্থাও হারিয়ে গিয়েছে। প্রতিনিয়ত নিজের মনকে শাসিয়ে গিয়েছে সানান থেকে দূরে থাকার জন্য। এতদিন যে সম্পর্ক নেই বলে নিজেকে বুঝিয়েছে, এই মুহূর্তে এসে জানতে পারছে এই সম্পর্ক কখনো শেষই হয়নি। তাই এখন আদিজার মনের অবস্থা কেমন হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না। কোনো ঘটনা নিজের মন মতো না হলে কিংবা মন খারাপ করে দিলে আদিজার গম্ভীর হয়ে যাবার স্বভাব রয়েছে। তাই এবারও সে বাড়তি একটা কথাও বলল না, করতে দিল সানানকে নিজের মনের মতন। বাকি টেস্টগুলো করার পরে সানান ফের সিনজি নিল। আদিজা বেশ অবাক হলেও প্রকাশ করল না। পারিবারিক সূত্রে সানানকে ছোট থেকে জানা তার, তাই তার লাইফস্টাইল সম্পর্কে ভালোই আইডিয়া আছে আদিজার। এই বড়লোকের ছেলে কখনোই কার বাইক ছাড়া লোকাল যানবাহনে চড়েনি, অথচ আদিজার জন্য এই ছেলে নিজের অবস্থান থেকে নড়ছে। কিন্তু কেন? বিয়ের শুরুতেও কখনো আদিজা সানানের চেষ্টা দেখেনি, তাই এখনো তেমন থাকার কথা। অথচ সানানের ব্যবহার এমন লাগছে যেন আদিজাকে জনম ধরে ভালোবাসে। মতলব কি মুনতাসির আহমেদ সানানের? কোনো সিরিয়ালের ভিলেনদের মতো আদিজা থেকে রিভেঞ্জ নিবে নাকি? কিন্তু আদিজা তো কখনোই সানানকে থাপ্পড় মারেনি। হ্যাঁ, ছোটবেলার জেদ ধরে মুরগি চোর ডেকেছিল কয়েকবার, আর মনে মনে কয়েক হাজার বার। তাই বলে কি সানানের প্রতিশোধ নিবে? ধুর, কি সব বাংলা সিনেমা সিন ভাবছে সে। অসুস্থতায় মাথা পুরো গেছে আদিজার। সে চোরা চোখে তার সাথে লেগে থাকা মুরগি চোরটার দিকে তাকালো। চোখে কেমন উদ্বিগ্নতা, মুখটা কেমন শুকনো। তবে কি আদিজার জন্য? এই এখনো কিভাবে ধরে রেখেছে আদিজাকে, যেন একটু ঢিল হলে আদিজা উল্টে পড়ে যাবে। তার সানানের সাথে খোলাখুলি কথা বলা দরকার। মনের মাঝে কয়েক শতাধিক প্রশ্ন আছে, কিছুর উত্তর জানা একান্তই প্রয়োজন। তবে আদিজার শারীরিক অবস্থা কেমন খারাপ, এখন জুৎসই সময় না। আদিজা চোখ বন্ধ করে রইল, মনে মনে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানালো, আমার পরওয়ারদেগার, আমি সারা জীবন কাউকে তিল পরিমাণ কষ্ট না দিয়ে চলার চেষ্টা করেছি। আমি যদি ভুল করি আপনি ভুলগুলো মাফ করে দিয়েন। আপনি তো ক্ষমাশীল, তবে দ্বিতীয়বার আমার মন ভাঙতে দিয়েন না। আমি সইতে পারবো না। গাড়ি আদিজার বাসার নিচে থেমেছে। আদিজা নামতে নিলেই সানান হাত বাড়ালো। আদিজা তা না নিয়ে নিজে চেষ্টা করতে গিয়ে টের পেল শক্তি তার শূন্যের কোঠায়। সানান এবার ভাড়া মিটিয়ে আদিজার হাত শক্ত করে ধরে নামালো। এরপর গেটের ভেতরে ঢুকলো। আদিজা শুধু দেখে গেল। ভাগ্যিস ভাই বাসায় নেই, না হয় তুলকালাম হতো। সানান একদম দরজার সামনে আদিজাকে রেখেছে। এরপর আদিজা বলল সানানকে চলে যেতে। সানান প্রতিবাদ করতে চাইল, আদিজার অসুস্থতায় আর করল না। শুধু আদিজাকে বলল, আজ চোরের মতো পাঠিয়ে দিচ্ছ, একদিন সসম্মানে তোমায় নিয়ে আসবো দেখবে। আদিজা শুধু ফ্যাল করে তাকিয়ে রইল সানানের যাওয়ার পানে। একদিন পর আদিজা এসে রিপোর্ট নিয়ে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে। এসে দেখে সানান আগে রিপোর্ট কালেক্ট করে বসে আছে। চোখ মুখের অবস্থা ভালো না। আদিজার মনটা কেন যেন ভার হলো। এই মুখটাকে সবসময় হাসি খুশি দেখতেই ভালো লাগে। ওরা মাইনাস হওয়ার কারণে যে পাগলামি করে তা দেখতে ভালো লাগে। অথচ কেমন নির্জীব লাগছে আজ। মুখের উজ্জ্বলতা থাকলো, ওতে প্রাণোচ্ছলতা নেই। কি আছে আদিজার রিপোর্টে? খারাপ কিছু? মরে টরে যাবে নাকি সে? তাহলে তো বোধে আদিজার লাভ হবে। এই বিরক্তিকর একঘেয়ে জীবন তা টানতে ইচ্ছে হয় না আর। আদিজাকে দেখা মাত্রই সানান উঠে দাঁড়ালো রেস্টিং চেয়ার থেকে। নিঃশব্দে ডাক্তারের কেবিনের দরজা টেনে ধরল। শব্দহীন ঢোকার নির্দেশ। আজও আদিজার সাথে বসে থাকবে নাকি ডাক্তারের কেবিনে? পিসিওস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা হলো নারীদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা, যা মূলত প্রজননক্ষম বয়সে দেখা দেয়। এতে ডিম্বাশয় অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি করে,
যার ফলে হরমোনের ভারসাম্যহীনতা অনিয়মিত মাসিক এবং ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা থলি তৈরি করতে পারে। এর ওপর আদিজার মানসিক চাপ অতিরিক্ত বাড়তি, যার দরুন আদিজা হৃদরোগের ঝুঁকিতে পড়েছে। কাইন্ড অফ মাইনর স্ট্রোক, যা সাধারণত টের পাওয়া যায় না। মানসিক চাপের কারণে নাক থেকে রক্ত পড়েছে, আর হরমোনাল ইমব্যালেন্সের কারণে শরীর অতিরিক্ত বেড়ে গিয়েছে। খাবারের প্রতি চরম অনিয়মও হয়েছে। এভাবে চললে আদিজার যে কোনো সময় হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে, এবং বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। তার থেকেও স্বাস্থ্য ঝুঁকি আছে, যা বড় আকার ধারণ করেছে। সানানের গা কেমন ছেড়ে দিল। আদিজার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়ালো। দুজনেই কেমন শান্ত হয়ে আছে, অথচ দুজনের ভেতরে ঝড় যাচ্ছে। ডাক্তার আদিজাকে ওষুধের কোর্স দিল, তবে আদিজার শারীরিক অবস্থা যে খুব ভালো না, তা দুজনেই বুঝতে পারছে। যে কোনো সময় কিছু ঘটতে পারে। এটা সত্যি, যখনই জীবনে ভারী কিছু হয়, আদিজা নিজের মৃত্যু কামনা করে, তবে সত্যি সত্যি মৃত্যু কিছু হাত ধরে মাত্র। আর এখন আদিজা বুঝছে এর মর্মার্থ, জীবনের মর্ম, জীবন কতটা মূল্যবান। শরীরের সব শক্তি যেন ডাক্তারের মুখ থেকে নিঃসৃত কথাটা শুষে নিয়েছে। সে সানানের দিকে তাকালো। গোটা মুখমণ্ডল কেমন লাল টুকটুকে হয়ে আছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব পরিকল্পনা, কথারা, চিন্তারা, ঘটনা, মন কষাকষি, সব যেন ফিকে পড়ল মুহূর্তেই। নীরবতা ভাঙলো কারো ফোফানির শব্দে। সানান কদম থামালো, পেছনে ফিরে দেখলো আদিজা হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে কাঁদছে। বুকটা ছিঁড়ে বের হয়ে যাবে সানানের। এত পরিমাণ কষ্ট হচ্ছে তার, এসব কিছু তো ধারণাই ছিল না, কখনোই ছিল না। সে একটা শক্ত আদিজা চেয়েছিল, নিজেদের সুন্দর নির্ভেজাল ভবিষ্যৎ চেয়েছিল। কিন্তু এটা কি হলো? কেন হলো? ব্যথায় সানানের চোখ টনটন করে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল ব্যথার যন্ত্রণায়। ভেসে উঠল তাদের বিয়ের মুহূর্ত। তার বিয়ে বাবার কোনো এলিট পর্যায়ের বন্ধুর মেয়ের সাথে হবে বলে সানান রীতিমতো যুদ্ধ করেছে বিয়ে না করার জন্য। কিন্তু মা বাবার সাথে পেরে ওঠেনি। অতঃপর সব রাগ ছিল অজ্ঞাত সেই মেয়েটির ওপর, যে সানানকে বিয়ে করতে রাজি হয়েছে। এজন্য গোটা বিয়েতে জেদের বসে মেয়েটার দিকে তাকায়নি। কিন্তু যখন রিন রিনে কণ্ঠে মেয়েটার তিন কবুল বলা শুনেছিল, সানানের মনটা কেমন বাড়ি খেলো। এরপর বাসর রাতে নিজের কিং সাইজের বিছানায় যখন গুটিসুটি মেরে শুয়ে থাকা একটা পুতুলকে দেখলো, তখনও সানানের রাগ পড়েনি। রাগ পড়েছে তখন, যখন সাদা জামদানি এবং লাল টুকটুকে দোপাট্টা ও হালকা গহনায় মুড়ে থাকা আদিজার মুখশ্রী দেখলো। সানানের দুনিয়া যেন কেমন থমকে গিয়েছিল সে আদুরে আদল দেখে। কয়েক মুহূর্ত চোখের পলক ফেলা ছাড়া শুধু দেখে গিয়েছিল সানান। কয় বছর, 4, 5 কিংবা 6 বছর, বা তার চেয়েও বেশি বছর পর দেখতে পেল এই মুখশ্রীর মানবীকে, যে এখন সানানের অর্ধাঙ্গিনীর রূপে তারই বিছানায় শুয়ে আছে, এবং তার পাশের জায়গাটা এখন থেকে একমাত্র সানানের জন্যই বরাদ্দ। সানান তখন থেকে সৃষ্টিকর্তার লেখনীতে মনে প্রাণে বিশ্বাস করে। মনের দোয়া কখনোই বিফলে যায় না, তাই ভাগ্য তাদের কাছে এনেছিল। কিন্তু মেয়েটার ভালো এবং সুস্বাস্থ্যই সবসময় কামনা ও দোয়া করে গেছে সানান। তবে ভাগ্য এমন মন নিল কেন? আদিজার রিপোর্টস গুলো সানানের হাতে। সানান তা শক্ত করে মুঠ করে রেখেছে। চোখ বেয়ে জল গড়ালো এক ফোঁটা। সানান সঙ্গে সঙ্গে চোখ খুলল যখন আদিজা কান্না মাখা কণ্ঠে বলল, আমি কি মরে যাব মুনতাসির? ব্যাস, ওই কয়েকটা বাক্যই যথেষ্ট ছিল সানানকে পুরোপুরি ভেঙে দিতে। তবে সানান তা প্রকাশ করল না। মেয়েটা যে আরো নড়বড়ে হবে। রোগীকে কি বলতে আছে তার রোগের ব্যাপারে? এবারও সিএনজিতে করে সানান আদিজাকে বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে গেল। এই অচেনা শহরে তার অ্যাপার্টমেন্ট ও অফিস ছাড়া আর কিছুই নেই। সানানের এতক্ষণ দম বন্ধ লাগছিল। মনে হয়েছিল কান্না করলে বোধহয় ভালো লাগবে, অথচ এখন কান্নাই আসছে না। শুধু হাহাকার লাগছে, কেমন অসহায় লাগছে। যেমন লেগেছিল বিয়ের পরদিন, যেমন লেগেছিল বিয়ের 2 মাসের মাথায়, যেমন লেগেছিল আদিজার চোখে নিজের প্রতি কোনো অনুভূতি না দেখে। কেমন ভুল বোঝাবুঝিতে কতগুলো সময় চলে গেল। মেয়েটার ভালো করতে যেয়ে কি খারাপ করলো? বিশাল এই পৃথিবীতে যে আদিজা ছাড়া কেউই নেই। সানান চিৎকার করে উঠল ভেতরের অবর্ণনীয় বেদনায়। তার ভেতরে কি যাচ্ছে একমাত্র সে জানে। ওই একটুতে ভেঙে পড়া ফার্মের বেগুনটা না জানি কত বাজে অবস্থা হয়েছে। সানান নিঃশ্বাস নিতে পারছে না, ভেতরটা এত ভেঙে আসছে।
এত অসহায় লাগছে। কি করবে সানান? কই যাবে? মুনিয়া হাশেম 90 দশকের একজন মানুষ। জীবনটা তার পরিবারই ঘেরা। আধুনিকতা তাকে ছুঁতে পারেনি। বাবার বাড়িতে থাকতে বাবার কথা অন্ধের মতো চলেছে। বিয়ের পর শ্বশুরের, শ্বশুর চলে যাবার পর স্বামীর, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর ছেলেদের কথা অন্ধের মতো চলেছে। ভেতরে তার জটিলতাও তেমন একটা নেই। না, তিনি প্যাচ রাখতে পছন্দ করেন। এজন্যই ছেলেদের বিয়ে করার পরে তিনি কঠোরভাবে সৃষ্টিকর্তার দ্বারস্থ হয়েছেন। স্বামী তার কক্ষ ছেড়েছে দ্বিতীয় বিয়ের কয়েক বছর পর। এ নিয়েও তিনি কোনো মাথা ঘামাননি। যার যার শখ রয়েছে। তার শখ হলো তার বাচ্চাদের নিয়ে ভাবা, তাদের ভালো মন্দ নিয়ে চিন্তা করা। ইদানিং তার মনটা কেমন খুঁতখুত করছে। মনে হচ্ছে তার কোনো বাচ্চা ভালো নেই। ছেলে দুটো তার সাথেই আছে, তাই ওদের খবর জানেন। মেয়েটা বিদেশে, প্রায় কথা হয়। তবে সানানটার সাথে কথা হয় না বেশ কয়েকদিন হলো। মা থেকেও মায়ের আদর, ভালোবাসা, যত্ন থেকে বঞ্চিত ছেলেটার জন্য তার মনে অগাধ মায়া ও ভালোবাসা। ছেলেটাও কেমন তাকে চোখে হারায়। তার সানান ঠিক আছে তো? আদিজা, তার লক্ষ্মী মেয়েটা, সে ঠিক আছে? রাতের 3টা। মনের অস্থিরতায় তার চোখে ঘুম নেই। এমনিও তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে নিয়মিত। আজ আর ঘুম হয়নি বলে যথা টাইমে উঠে 4 রাকাত পড়ে মোনাজাতে কলিং বেল বেজে উঠল। এত রাতে কে? সবাই তো বাসায় আছে। দোয়া দরুদ পড়তে পড়তে লুকিং গ্লাসে দেখলো সানানের আদল। তিনি দরজা খুলতেই সানানকে দেখে আঁতকে উঠলেন। চোখ মুখ কেমন টকটকে লাল, শার্টের অবস্থা এবড়ো থেবড়ো। ছেলেটা সবসময় গোছানো থাকে। কি হলো তার আদুরে ছেলেটার? তিনি সানানের মুখে হাত বুলিয়ে বললেন, সানান রে, ঠিক আছিস আব্বু? কি হয়েছে আমার হাসি খুশি ছেলেটার? ব্যাস, এটাই, এই মায়াটাই বোধ হয় এখন দরকার ছিল সানানের। সানান মুনিয়া বেগমকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। মুনিয়া হাশেম ধরফরিয়ে উঠলেন। কত দামড়া ছেলে তার! কি হলো এই ছেলের? বড় বড় আঘাতে এই ছেলের চোখে এক ফোঁটা পানিও তিনি দেখেননি। কারো কাছে কি যেন বলে, উফ। ও হ্যাঁ, ওরা মাইনাস করতে সে নারাজ। কেউ জেগে থাকলে ছেলেটা দেখলে লজ্জা পাবে বলে তিনি ধরে নিজের রুমে নিয়ে দরজা ভিজিয়ে বিছানায় বসিয়ে পুনরায় ওই মাথাটা নিজের কাঁধে রেখে বললেন, কাঁদ, মন শান্ত হওয়া পর্যন্ত কাঁদ। এরপর যদি মনে হয় আর নিতে পারছি না, তখন মাকে বলিস, ভেতরে যা যা আমার ছেলেকে যন্ত্রণা দিচ্ছে সব বলবি। আমার লক্ষ্মী ছেলে। সানানের কান্নার বেগ আরো বাড়ল। কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, আমি তোমার নিষ্পাপ মেয়েটাকে অজান্তেই কষ্ট দিয়েছি। ওর ঘাতে মলম লাগাতে যে উল্টো রক্তাক্ত করে ফেলেছি। মুনিয়ার কলিজা ধরে উঠল। তিনি ঠিকই ধরেছিলেন, তার সন্তান ভালো নেই। তিনি বললেন, কে বলেছে? আমার সানান, আমার ওরা বয় কখনো কাউকে কষ্ট দিতেই পারে না। হ্যাঁ, মাথায় ব্যামো উঠলে ধুমধাম মেরে দেয়, তবে নিজ থেকে কাউকে কখনোই কষ্ট দিতে পারে না। আর বিষয়টা যখন আদিজার, তখন তো মুনতাসির আহমেদ সানান হাসতে হাসতে জীবন দিয়েও দিবে, আবার নিতেও দুইবার ভাববে না। এবার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সানান কখনোই তার রুবাবকে, তার ফার্মের স্ট্রবেরিকে কষ্ট দিতেই পারে না। এ কথায় সানানের কান্নার বেগ বাড়ল। সে বলল, মা, আদিজার মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, যা সহজে ধরা পড়ে না। তার উপর কয়েক মাস টানা মানসিক চাপে তার শরীরের চরম অবনতি হয়েছে, যা মৃত্যু ডেকে আনতে সময় নেবে না। মুনিয়া হাশেমের মন ধরফর করে উঠল। চোখে ভেসে উঠল আদিজার মায়াবী মুখ। মেয়েটা যখন শেষবার এই বাড়ি ছেড়ে যাচ্ছিল, তখনও কত কেঁদেছিল। তিনি নিজেও 1 সপ্তাহে বিছানায় পড়েছিলেন। সেই মেয়েটার এমন অবস্থা শুনে তিনি কেঁদে উঠলেন শব্দ করে। কাঁদতে কাঁদতে বললেন, এসব কি বাজে বকছিস সানান? আমার আদিজা সুস্থ, সবল। কি অলক্ষণে কথা! সানান বলল, ঠিকই বলছি মা, সে আগে যেমনই ছিল। ডক্টরের ভাষ্য মতে দীর্ঘ কয়েক মাসের মানসিক চাপে এমন হয়েছে। মা, আমি কেন এই পদ্ধতি ব্যবহার করলাম? কেন জেদে ঘর ছাড়লাম? কেন আদিজাকে দূরে রাখলাম? এত বড় ভুল কেমনে করলাম? মুনিয়া হাসিমের বুক ভেঙে আসছে কলিজার 2 ছেলে মেয়ের অবস্থা দেখে। নরম মেয়েটার অবস্থা কি এখন তিনি আঁচ করতে পারছেন? এমন কিছু হতে পারে ভেবেই তিনি সানানকে আদিজাকে দূরে রাখতে নিষেধ করেছিলেন। বিদেশে নিয়ে যেতে বলেছিলেন। ছেলে তার বোঝেনি তখন। চেয়েও ছেলেকে আঘাত দেওয়ার মতো কিছু তিনি বলেন না। মায়ের মন তো। ছেলেটা এমনিও নিজের আত্মগ্লানিতে ডুবে আছে। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ভুল ছিলি না সানান, তবে তোর পদ্ধতি ভুল ছিল, খুব ভুল ছিল।
কিন্তু এখনো বেশি দেরি হয়নি। চোখ বেয়ে তা নোনা জল গড়াচ্ছে। শেষের কথা সানান মুখ তুলে তাকালো। জীবনে এ কেমন বিষাক্ত মোড়ে নিয়ে এলো তাদের। সানান করুণ স্বরে বলল, মানুষের কেন এত মায়া বাড়াতে হয়? যদি কাছের মানুষকে ভয়ে হারাতে হয়? হাতের 5 আঙুল যেমন সমান নয়, তেমনি সব মানুষও একই স্বভাবের নয়। কেউ জন্মগত শক্ত মনের অধিকারী হয়ে থাকে, কেউ নরম, আবার কেউ আঘাত পেতে পেতে শক্ত হয়। আদিজা ছোট থেকে নরম মনের, কারো সাথে তর্ক করা কিংবা বিবাদে যাওয়া তার স্বভাব নয়। আর তাকে নরম পেয়ে সবাই যেমন মন চায় তেমন ব্যবহার করে যায়। এর প্রতিবাদে আদিজা শুধু কেঁদেই ভাসাতো। তবে যখন থেকে মাথার উপর শক্ত ছায়াগুলো সরে গিয়েছিল, তখন থেকে একটু একটু করে শক্ত হতে শুরু করেছে। জীবন গোছাতে শুরু করেছিল। আর এর মধ্যেই এমন খবর। আদিজার শরীর আবার খারাপ করছে, মাথা ঝিমঝিম করছে, বমি করে শরীর আরো দুর্বল হয়ে গেছে। এর মধ্যে কান্না থামছেই না। 55 কেজি শরীর এখন 72-এর ঘরে, চেহারায়ও ব্রণের দাগ। এর মাঝেই নাকি শরীরে 2টো রোগ আছে। এমন জীবন কি কারো কাম্য? কি হতো জীবনটা আরেকটু গোছালো হলে? আদিজা কাঁদতে কাঁদতে একটা ফ্রেম বের করলো। সে আর বাবা মা। এই ছবিটা খুব প্রিয় আদিজার। মা যাওয়ার আগে শেষ ছবি। কত হাস্যোজ্জ্বল দেখাচ্ছে তাকে। এরপর কি সে এমন করে হেসেছে? মা বাবার ছবি দেখতে আদিজার পৃথিবী ভেঙে কান্না পেল। কি নিষ্ঠুর নিয়তি! আদিজা একটু একটু স্বপ্ন বুনছিল নিজের ভবিষ্যতের জন্য। তার মধ্যেই নাকি তার মরণ ব্যাধি রোগ। আচ্ছা, স্বপ্নগুলো কি এভাবেই ভেঙে যায়? মৃত্যু তো বোধহয় এভাবেই আসে। একটা মানুষ আজকের কথা বাদ দিয়ে কাল কি খাবে, কি করবে, কি হবে, এসব ভাবে। কিন্তু মৃত্যু যখন আসে তখন কি এসবের কোনো দাম থাকে? সে আগামীর কাজগুলো ওভাবেই ফেলে রেখে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দেয়। আদিজা ওভাবেই পড়ে রইল। কোনো মানে নেই এই জীবনের। ঠুনকো, নশ্বর এই জীবন। তার ভেতরের আশা যেন এক নিমিষেই হারিয়ে গেল। প্রায় ভোরের দিকে নামাজ পড়ে সানান বড় মায়ের রুমেই ঘুমিয়েছে। সে চলে যেতে চেয়েছিল, বড় মা যেতে দেয়নি। আর নিয়মিত নামাজ পড়া হতো না, কিন্তু বড় মা বলেছে মন থেকে রবের দরবারে চাইলে নাকি তা যদি ভালো হয়, তবে সৃষ্টিকর্তা ফেরান না। তবুও সানান সংকোচ করছিল। কতদিন ঠিকঠাক নামাজ পড়ে না, অথচ কিছু চাওয়ার জন্য পড়লে কেমন লাগে না? তখন বড় মা বলেছে, সৃষ্টিকর্তার কাছে ফেরার, চাওয়ার কোনো লিমিটেশন নেই। তিনি সব জানেনও। দেখেন, বান্দার মনে কি চলে তা তিনি ভালো করেই জানেন। হয়তো সৃষ্টিকর্তা সানানকে আহ্বান করছেন, তার কাছে সব বান্দাই সমান। ব্যাস, সানান সব জড়তা দূরে সরিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে রবের দরবারে তবা করলো। ওই ফার্মের বেগুনটা সুস্থতা চাইলো, চাইতেই থাকলো। খাবার টেবিলে সানানকে দেখতেই সবাই অবাক হলো। খাবার টেবিলে সবসময়কার মতো বড় ভাবি আর বাবা। মুনিয়া হাশেম রান্নাঘরে, সানানের মা সম্ভবত অফিসে, আর বড় ভাই আমেরিকায় এবং ছোট ভাই বোধহয় ট্যুরে। সানান চেয়ার টেনে দুপা ছড়িয়ে বসলো, গ্লাসে পানি ঢেলে খেলো। মাহফুজ আহমেদ ভালো মন্দ জানতে চাইলে সানান সেসবের ধার ধারল না। বড় ভাবির দিকে তাকিয়ে তির্যক হেসে বলল, বাবা, আমি আহমেদ কনস্ট্রাকশন কোম্পানি নিজের নামে চাইছি, সাথে আমার ভাগের সব সম্পত্তি। টেবিলে উপস্থিত বাকি দুজনের মাথায় যেন বাজ পড়ল। মাহফুজ আহমেদও চমকালো। সে কিছু বলার আগেই সানানের বড় ভাবি সুহানা বলে উঠল, মানে কি সানান? সানান হাসি বহাল রেখে বলল, আপনার সম্পত্তি? আপনার তো জ্বলে ওঠার কথা নয়। এ পৃথিবীতে আমাকে যে এনেছে, আমার ভবিষ্যতের জন্য ভালো মন্দ ডিসাইড করেছে, তার কথা বলার কথা। হু আর ইউ টকিং বিটুইন আস? সোহানা জমে গেল। এর আগেও সানানকে কত টিটকারি দিয়েছে, ছোট করেছে। কখনো সানান পাল্টা উত্তর দেয়নি। আর এখন কি আমূল পরিবর্তন! মাহফুজ আহমেদ এবার যেন সন্তুষ্ট হলেন। ছেলে তার এখন লাইনে আসছে। সত্যি বলতে, তিনি আগেই টের পেয়েছিলেন তার 3 ছেলের মাঝে তার মতো তীক্ষ্ণ বুদ্ধি ছোট ছেলেটা পেয়েছে। তবে সে যত বুদ্ধিমান ততই বেপরোয়া। নিজের ডিসিশন নিজেই নিত, কাউকে মানত না। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। তার ছোট ভাইয়ের অবাধ শাসন আর তার অবহেলা, যার আফসোস তার জীবন থেকে যাবে না। বড় ছেলে দুটো যত আদর পেয়েছে, বাকি দুটো তেমন পায়নি, যার কারণে প্রথম পক্ষের মেয়েটাও বিদেশে পড়ে রয়েছে। আর সানান
সে তো নামও সহ্য করতে পারে না তার। এই দুইজনের কাছে তিনি ব্যর্থ বাবাই। তবে নিজের বাবা দাদাদের ঐতিহ্য, এই ধন সম্পদ, ঐশ্বর্য অযোগ্য কারো হাতে দিতে নারাজ। বড় ছেলে তার আরামে জীবন কাটাতে পছন্দ করে, ইতিমধ্যে নিজের নামের করা বেশ সম্পদ বিক্রি করে দিয়েছে। ছোট ছেলে তার জীবনটা বোধহয় ওয়ার্ল্ড ট্যুরেই চলে যাবে। বাকি রইল তার এই অতি বুদ্ধিমান ছেলে। তিনি এই ছেলেকে হাতছাড়া করতে নারাজ। না, তিনি চাইতেন ছেলে তার জীবন নষ্ট করুক। তাই তো কাছের বন্ধুর একমাত্র কন্যাকে নিজ হাতে বিয়ে দিয়েছিলেন। ভেবেছিল ছেলে তার মান রাখবে, অথচ ছেলেটা অমন হীরের টুকরো মেয়েটাকে তালাক দিল। তাও ইদানিং তিনি ছোট ছেলের কীর্তি এবং সুনাম শুনছেন, কিভাবে সানান ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ ধরে কয়েক মাসে এগিয়ে গেছে। লোকমুখে ছেলের প্রশংসা শুনে বাবা হিসেবে তিনি গর্বিত হন। ছেলেটা নিজ উদ্যোগে এত দূর এসেছে, আর এখন এই সম্পত্তি ছেলের হাতে ছেড়ে দিতে তার দ্বিধা নেই। এতে ঘরে ছোটখাটো যুদ্ধ লাগলেও তিনি মেনে নিবেন। তবে যুগ যুগ ধরে চলা এই ঐতিহ্য তিনি অযোগ্য কারো হাতে দিবেন না। নীরবতা ভাঙল ছোট ছেলের বউ সায়রার কথায়। সানান, তুমি এভাবে চাইতে পারো না, এতে সবার সম্মতি লাগবে। সানান দৃঢ় কণ্ঠে বলল, ভাই, ভাই হবে ওটা। সানান ভাই, বড় ভাবি ডাকতে পারে, মুরব্বী মানুষ, বাট নট ইউ। সায়রা অপমানিত বোধ করলো। ওদিকে মুরব্বি ডাকায় সুহানাও জল জল চোখে তাকালো। কিন্তু সানানের কি ওই ঠেকা আছে? সে বলল, কেন চাইতে পারি না? বড় ভাইয়া যখন ওভারব্রিজের পাশের জায়গাটা নিলামে তুলেছে, তখন আমার সম্মতি কেউ নিয়েছে? ওটাতে আমার 60% ভাগ ছিল। আর মেজ ভাইয়ার কথা বলবো? এবার সায়রা সুহানা দুজনই জমে গেল। এই ছেলে আতে টান দিচ্ছে। মাহফুজ আহমেদ এতদিন চুপ হলো, এবার তার চিন্তা লাঘব হয়েছে বলে তার আর কিছুর ভয় নেই। তিনি শক্ত কণ্ঠে ছেলের বউ দুটোর উদ্দেশ্যে বলল, এতদিন তোমাদের যেখানে বলার প্রয়োজন ছিল না, ওখানে বলার পরও আমি কিছু বলিনি। কিন্তু এখন থেকে আমার আর আমার ছেলের কোনো ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করলে আগামী সকাল এই বাড়ি থেকে দেখতে পাবে না। সায়রা সুহানার যেন আজ অবাক হওয়ার পালা। এতদিন শত অন্যায় করো পার পেয়ে গিয়েছে তারা, আজ যেন বাপ বেটা জোট হয়েছে। সুযোগই দিচ্ছে না তাদের। মাহফুজ আহমেদ এবার নরম গলায় সানানের উদ্দেশ্যে বললেন, কবে বসতে চাচ্ছ? সানান বাম ভ্রু উঁচিয়ে বাবার চেহারায় দৃষ্টি রাখলো, বলল, সম্পত্তি আর অফিস চেয়েছি আমার নামে, বসবো ওখানে। একবারও বলিনি। মাহফুজ আহমেদ এবার বিস্মিত হলেন। সায়রা সুহানা এবার ফিচাল হাসলো। যাক, সানান তো সশরীরে বসবে না, এতেই হবে। কিন্তু তাদের হাসি দপ করে নিভে গেল সানানের ফিরতি বাক্যগুলো শুনে। আপাততই বসবো না, হাতে অনেক কাজ আছে। আদনান ম্যানেজমেন্ট এখনো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া বাকি, বাট ওখানে আমার লোক বসাবো, পরিচিত গুলোকে সরিয়ে। মাহফুজ আহমেদকে চিন্তিত দেখালো। সুহানা এবং সায়রা আরো এক দফা হতভম্ব হলো। যারা পুরনো লোক তারা ওদের কথায় উঠে বসে। সানানের লোক বসানো মানেই সব সানানের আন্ডারে চলে যাওয়া। এই ছেলে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে। রাজত্ব হারিয়ে ফেলার ভয়ে সুহানার মাথায় বেয়ে ঘাম পড়তে লাগলো। সানান তাকে দেখে বাঁকা হাসলো। তার কখনোই ফ্যামিলি পলিটিক্সে জড়ানোর ইচ্ছে ছিল না, যদি না তারা আদিজাকে শান্তি দিত। আদিজাকে দেওয়া সব কষ্টের হিসাব সানান এবার নিবেই, কারোর মুখের দিকে তাকাবে না। সুহানার কাছে এবার পরিষ্কার হলো সানানের হঠাৎ বিদেশ যাওয়ার কারণ। অথচ এই ছেলের কোনো কালই সম্পত্তির লোভ ছিল না। সানান ফের বাবার দিকে তাকিয়ে বলল, আই ডিডেন্ট লেট ইউ ডাউন। না, সামনেও এমন করব। সো ভরসা রাখো আমার উপর। তবে আমাকে সময় দাও। আর আমি মুনতাসির আহমেদ সানান, টেম্পোরারি, অর্থাৎ আমি সব দায়িত্ব নেবার আগে তোমাকে অস্থায়ী পার্টনার হিসেবে থাকার আহ্বান জানাচ্ছি। এরপর বাবার দিকে হাত বাড়িয়ে বলল, উইল ইউ অ্যাকসেপ্ট মাই অফার আনটিল আই গেট ব্যাক? ছেলের এমন কনফিডেন্স আর বুদ্ধিমত্তা দেখে মাহফুজ আহমেদ গর্বের হাসি হাসলেন। ছেলে তার মান রেখেছে, ছেলেটা তার মতোই হয়েছে। এই ছেলে অনেক দূর এগোবে, তার অভিজ্ঞ চোখ বলছে। হেসে তিনি সানানের বাড়ি দেওয়া হাত ধরে হ্যান্ডশেক করলেন। সানান দুই ভাবির দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি দিল। সবে তো শুরু। এরপর এক দানাও মুখে না তুলে বের হয়ে গেল বাসা থেকে। আজ 4 দিন আদিজা ওভাবে মরা লাশের মতো পড়ে আছে।
ক্ষুধা লাগলে অল্প কিছু খেয়ে পানি পান করে পেট ভরিয়ে ফেলছে। মনে পড়লে ওষুধ খাচ্ছে, না হলে না। আর না সে বাড়ি থেকে বের হয়েছে, না ভাবি একটু উকি দিয়ে দেখেছে। তবে ভাইয়া নিয়মিত কল করেছে, টুকটাক বলে রেখে দিয়েছে। না হয় কেঁদে দিবে আদিজা। চোখের পানিও অনবরত ঝরছে। আদিজা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। এরপর ঘুম ভাঙতে মনে হলো চোখ খুলতে পারছে না, মাথায় এত ভার। এদিকে মনে হচ্ছে শরীরের ওজন বেড়েছে বই কমেনি। নোটিফিকেশনের শব্দে আদিজা ফোন হাতে নিল। বহুদিন পর কাঙ্ক্ষিত আইডির পোস্ট আপডেটের নোটিফিকেশন এসেছে। আইডির নাম ইশাত তাসনিম, আদিজার অতি পছন্দের মানুষ। আগে আদিজাদের এদিকে থাকতো তারা, তখন থেকে ইশাতকে পছন্দ। এরপর ইশাতের বিয়ের পর কয়েকবার আদিজার সাথে দেখা হয়েছে। এরপর আদিজা অন্য শহরে চলে গেছে বিয়ের পর। আর কোনো খবর নেই। ইশাতের পোস্ট দুটো ছিল। একটা ছিল গত সন্ধ্যার, যেখানে লিখা, জীবন আমাকে বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করলো, আমি রুখে দাঁড়াবো। এতটুকু শক্ত হব যাতে যারা ভাঙতে আসবে তারাও যেন হার মানে। আমার খুশির পতাকা আমার হাতেই থাকবে। ইশাত তাসনিম। আদিজা পোস্টটা পরে কেমন যেন একটু জোশ পেল বোধহয়। পরের পোস্টটা আজকে সকালের, যেখানে ইশাত আপুর পাশে একটা হাস্যোজ্জ্বল চেহারা সুপুরুষ বসে আছে, তার হাতে কেক। অলওয়েজ স্টে স্ট্রং মাই স্ট্রং পায়রা, আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। এভাবেই আমার সংসার সামলে যাও দোয়া করি। আদিজা লোকটাকে দেখে ক্রাশ খেতে খেতেও খেলো না, হাজার হোক অন্যের জামাই। এরপর আদিজা কভার দেখলো। কত সুন্দর পরিবার ইশাত আপুর। শ্বশুর শাশুড়ি আর 5 ছেলে মেয়ে। দুটো টুইনের পরে গত বছরে আরেকটা ছেলে হলো তার। তবু একটু সৌন্দর্য কমেনি এই মহিলার। এত স্ট্রং পার্সোনালিটি। এতক্ষণ মরা লাশের মতো হয়ে থাকা আদিজা যেন এবার একটু সাহস পেল। ইশাত আপুর পরিবারের মানুষ এত খারাপ। আপুরও প্রথম বিয়ে ভেঙেছে, তবুও তার একটা সুন্দর সংসার হয়েছে। শুধু তাই নয়, সে লাইফেও যথেষ্ট সাকসেসফুল। পরপর 3বার সেরা নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেয়েছে। অথচ একটা সময় তার মা কত অত্যাচারটাই না করত। আর বোন, বড় ভাই, এদের কথা থাক। সেই হিসেবে আদিজার পরিবার সেরা। ভাবি পরের মেয়ে, আদিজা তেমন আশাও রাখে না। শুধু মাঝে মধ্যে হিংসার বশবর্তী কাজগুলো কষ্ট দেয়। আদিজা আয়নায় নিজেকে দেখলো। সেও কি পারবে এই জায়গা থেকে দাঁড়াতে? গতকাল বলেছে আদিজা একাকিত্বে ভুগছে, সঙ্গে মানসিক সমস্যা আছে। ভেতরের কথা কাউকে খুলে বললে হয়তো ভালো লাগবে। সাথে সাইকিয়াট্রিস্টের কথাও বলেছে। তবে ভেতরের কথা কাউকে বলতে একদমও পছন্দ নয় তার। সে ভয়ে ভয়ে ইশাতের ফোনে মেসেজ করলো। ইশাত আপু এখন আর আগের মতো নেই, সেলিব্রিটি বলা চলে। আদিজা বসে আছে একটা সিমসাম ক্যাফেতে, অপেক্ষা ইশাতের। গত রাতে ইশাত রিপ্লাই করেছে। এরপর টুকটাক কথা থেকে দেখা করার কথাও এসেছে। আদিজা মানা করেনি। আদিজা গ্লাসের বাইরে দেখলো দামি কালো গাড়ি থেকে নেমে কালো রঙের জামদানি শাড়ি পরে হলাব রঙের নারী হেঁটে আসছে। চোখের সামনে এত সুন্দর ইশাতকে দেখে আদিজা যেমন অবাক হয়েছে, ঠিক তেমন ভেতর ভেতর হীনমন্যতায় ভুগছে। সামনের নারীটি 3 বাচ্চার মা হওয়ার পরেও একদম বোঝা যায় না আর সে। তবে তার হীনমন্যতাকে বুড়ো আঙুল দেখি ইশাত শক্ত করে জড়িয়ে ধরল। বুকে নিল ওই আদরে মেয়েটাকে। আদিজারও চোখ ঝাপসা হলো। কতদিন পর কেউ এত আদর দিয়ে জড়িয়ে ধরেছে। ইশাত হাসি মুখে বলল, আমার আদি কেমন আছে? আদিজা বলল, সৃষ্টিকর্তা যেমন রেখেছে। তুমি কেমন আছো? কণ্ঠস্বর কেমন মলিন শোনালো। বিচক্ষণ ইশাত সঙ্গে সঙ্গে ধরে ফেলল। নিজের সুখের দিকটা জানতে দিল না, না হয় মেয়েটা আরো কষ্ট পাবে। ইশাত চমৎকার হেসে বলল, ভালো খারাপ মিলিয়ে তো জীবন। আজ এমন তো কাল তেমন। এর মধ্যে একটা জিনিসে মাথায় রাখতে হবে, নিজের জীবনে সুখের চাবিকাঠি অন্যের হাতে দেওয়া যাবে না। ওই দৃঢ় কণ্ঠে আদিজা নড়ল বোধহয়। অভিজ্ঞ ইশাত ধরে নিল। টেবিলে থাকা আদিজার হাতের ওপর হাত রাখলো শক্ত করে। নরম কণ্ঠে বলল, আমার তোতা পাখির কি হয়েছে আপাইকে বলবি না? তুই কি সত্যি ভালো আছিস পাখি? ব্যাস, আর নিজের ভেতর রাখা সম্ভব হলো না। চোখের পানি ছেড়ে আদিজা একে একে সব খুলে বলল। নিজের বিয়ে থেকে নিয়ে এই পর্যন্ত সব। বলতে বলতে সামনে তাকিয়ে দেখলো ইশাতের চোখও টইটম্বুর। তবে এই দৃঢ় ব্যক্তিত্বের মহিলা চোখের পানির সঙ্গে যেন যুদ্ধ করছে, পড়তে দিচ্ছে না।
ঈশাদ বাঁ হাত দিয়ে আলতো করে চোখের পানি মুছল। সে কেঁদে ভাসালো এই শান্ত নরম স্বভাবের মেয়েটা আরো ভয় পাবে। ঈশাদ অর্ডার করা জাঙ্ক ফুড পার্সেল করতে বলে নতুন করে দুজনের জন্য স্যুপ অর্ডার দিল। এরপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, মনের সব কথা বলেছিস নাকি বাকি আছে? আদিজা ফোফাতে ফোফাতে বলল, বলেছি সব। ঈশাদ বলল, গুড। এবার পানি খেয়ে লম্বা একটা শ্বাস নে। খাবার আসতে ঈশাদ মুখে তুলে খাইয়ে দিল। পেট ঠান্ডা থাকলে কথাগুলো মাথায় ঢুকবে। এরপর ঈশাদ আরো লাইট কিছু অর্ডার করে বলা শুরু করলো, দেখ আদিজা, লাইফ ইজ নট বেড অফ রোজেস। কথাটা কিন্তু এমনে আসেনি। আমাদের জন্য জীবন একটা পরীক্ষা ক্ষেত্র, সঙ্গে যুদ্ধক্ষেত্র বটে। আমাদের প্রত্যেককে যুদ্ধ করে টিকে থাকতে হয়। দূর থেকে একটা মানুষকে যতটা হাসি খুশি দেখবি, তার দিকের গল্পটা শোনার পর মনে হবে জীবন এমনও হয়। প্রত্যেকেরই জীবন নিজস্ব কাহিনী আছে, যেখানে দুঃখ সুখ দুটোই আছে। আমায় দেখ, আমার এক জীবনের লম্বা একটা দুঃখ। এখনো সুখ বলা চলে না, কারণ আমি প্রতিনিয়ত যুদ্ধে থাকি। বাচ্চা, সংসার, কাজ, অফিস সব নিয়ে আমায় দৌড়ের উপর থাকতে হয়। শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে ততটাই কঠিন। মানুষ এসব দেখে? মানুষ এসব দেখে না। মানুষ দেখে একটা হাস্যোজ্জ্বল ঈষৎ। এটা দেখে না যে হুট করে শ্বশুরের অসুস্থ হয়ে যাওয়ায় বাসায় কোনো পুরুষ না থাকা সত্ত্বেও দুধের শিশু ও ছোট দুষ্টু দুটো বাচ্চা নিয়ে সঙ্গে শাশুড়ি নিয়ে এক রাত ঠিকমতো না খেয়ে দৌড়াদৌড়ি করা ঈশাদকে, যে কিছুক্ষণ পুরো হসপিটাল, কিছুক্ষণ বাচ্চা দুটোর কাছে, কিছুক্ষণ শ্বশুরের, কিছুক্ষণ শাশুড়ির কাছে। এর মধ্যে আবার নিজে না খেয়েও দুধের শিশুকে খাওয়াতে হয়। এরপর ফোনে বাইরে থাকা স্বামীকে আপডেট করা, দুটো অফিসের দায়ভার নেওয়া, মিনিটে কল অ্যাটেন্ড করা, দৌড়ের ওপর হাঁপিয়ে ওঠা ঈশাদকে। এখন প্রশ্ন হলো, কেন দেখে না? কারণ আমি দেখাতে দেই না। আমি ওদের হাস্যোজ্জ্বল ঈশাদকে দেখাই বলে ওরা অতটুকুই জানে। তোকে কেন বলছি? কারণ এই পর্যায়ে আসা আমার জন্য সোজা ছিল না। মেন্টাল করনিক ডিপ্রেশনের মাঝে আমিও গিয়েছি যখন হোস্টেলে ছিলাম। তবে আমি নিজের ওপর ওই কালো ছায়া পড়তে দেইনি। খারাপ লেগেছে, হাঁটতে বের হয়ে গেছি। কষ্ট লেগেছে, মুভি দেখে কিংবা পছন্দের খাবার খেয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। ক্লান্ত লেগেছে, রেস্ট করেছি। তবুও নিজের সাথে আর অন্যায় করিনি। কারণ এই পৃথিবীও দিয়ে দিয়েছে যা দুঃখ দেওয়ার। ভালো জায়গায় পড়তে পারিনি, মা বাবা ভাই বোনের আদর পাইনি, শাশুড়ি স্বামী দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে, ঘর ছাড়া হয়েছি, একদম নিঃস্ব হয়েছিলাম, কোথায় থাকবো জানতামও না। তবু আমি নিজের সঙ্গ ছাড়িনি। দুনিয়ার লোকে আমায় কষ্ট দিল, আমি নিজেকে দেইনি। আমি তোকে বলবো না যে কাঁদিস না, শক্ত হ। আমি তোকে বলবো অবশ্যই কাঁদ, প্রতিদিন কাঁদ। তবে অন্যজনের জন্য নয়, নিজের জন্য। নিজের ভালো নিজেকেই শিখতে হয়। তোর ভালোর দাম কেউই দিবে না। কোনো না কোনো সময়, কখনো না কখনো তোর হাত ছেড়ে দিবেই। তারা ছেড়ে দিলেও তুই নিজের হাত ছাড়বি না। ঘন বর্ষায়ও কাঁদতে কাঁদতে মাটিতে না বসে একটা আইসক্রিম, চিপস বা কলা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবি। কারণ ওই দিনটা চলে গেলে আর ফিরে পাবি না, বা এমন সময় সুযোগ তুই নাও পেতে পারিস। এখন নিজের নামে ক্লাব খুলেছিস, থাকার জায়গা নিয়ে সমস্যা নেই। তাহলে আর অত কিছু মনে ধরে রাখিস না আদিজা। ছেড়ে দে মনের অভিযোগগুলো। তুই রেহাই পাবি, শান্তি পাবি। দীর্ঘ কিছু কথা বললে বিরতি নিল ঈশাদ। আদিজা পানি এগিয়ে দিল। ঈশাদ বলল, এবার তোর সমস্যায় আসি। তোর দিক থেকে তোর মুরগি চোর থুকু সানান অবশ্যই দোষী, তবে ওর ব্যবহারগুলো সন্দেহজনক। একটা ছেলে তোকে পছন্দ না করলে কখনোই তোর আশেপাশে উলো বেড়ালের মতো ঘুরঘুর করবে না। তোর দুলাভাইয়ের খবর তো জানিস না, আঠার মতো আমার পেছনে লেগেছিল। অতঃপর ছল চাতুরি করে তারপর আমায় বিয়ের জন্য রাজি করিয়েছিল আনাম তাজওয়ার। আর রইল শ্বশুরবাড়ির কথা, এখানেও আমার মনে হয় সানান কিছুর অপেক্ষায় আছে। বিষয়টা আমার কাছে খোলাসা কিছুটা, তবে তুই হয়তো ধরতে পারছিস না। আর ডিভোর্সের ব্যাপার তো ক্লিয়ার, তুই এখন ওর বউ। এত কিছু কথার মাঝে ওর বউ শব্দগুলোতে আদিজার হৃদস্পন্দন বেড়ে গেল। ঈশাদ তা বুঝতে পেরে মিটিমিটি হাসল। ঈশাদ বলল, বাব্বা, গাল তো লাল হচ্ছে রে আদুবুড়ি। তার মানে কি আগুন দুই দিক থেকে লেগেছে, তাই না? আদিজা লজ্জা পেল, বলল, এমন কিছুই না। ঈশাদ বলল, কেমন কিছু তার জন্য অপেক্ষা করছি।
সব শোনার পর আদিজা আর সানানের উপন্যাসের কাহিনী কোন দিকে গড়াবে তা জানতে আমি ঈশাদ তাজওয়ার খুব অপেক্ষায় আছি, উদগ্রীব হয়ে আছি। আদিজা লম্বা শ্বাস ফেলল। কোন দিকে যাবে তাদের কাহিনী? নিজেকে ভালো না বাসলে কখনো অন্য কাউকে ভালোবাসা যায় না। যে নিজের ভালো বোঝে না, সে কি করে অন্য কাউকে ভালো রাখবে? এই কথাটা সবাই জানে এবং বোঝে। বুঝিসই তো আদিজা, তবে আমল করে কয়জন? ঈশাদ কফি খেতে খেতে আদিজাকে প্রশ্ন করলো। আদিজা নিশ্চুপ। সামনে থাকা অত্যাধিক শক্ত ব্যক্তিত্বের অধিকারী সুন্দরী রমণীর কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনেই যাচ্ছে। একটু বিরক্ত লাগছে না, না উঠতে মন চাইছে। ঈশাদ বুঝলো, স্নিগ্ধ এক হাসি দিল। আদিজার সামনে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, আমল সবাই না করলো, তোর ঈশাদ আপু এবং আরো কয়েকজন করে। এখন দেখ, আমি সৃষ্টিকর্তার রহমতে সর্বহালে শক্ত থাকতে পারি এবং আশেপাশের সবাইকে রাখতে পারি। এমন না যে কাঁদি না, তবে আমি হার মানি না, কোনোভাবেই না। আমার সংসারটা একদা তিনজনের ছিল, আর এখন সম্পূর্ণ আমার ওপর। তোর বুড়ো দুলাভাইটাও এখন আমি ছাড়া কিছু বোঝে না। এসব একদিনে হয়নি আদিজা, তবে আমি নিজেকে এমন ভাবে রেখেছি, ওদের এমন ভাবে রেখেছি যে শত কষ্টের পরও আমাদের আফসোস নেই, কারণ আমরা জীবনটাকে যাপন এবং উদযাপন করেছি। শেষের লাইনটা আদিজা স্বগতোক্তি করলো। তার কি আফসোস আছে? অমনি চোখের সামনে ভেসে উঠল এক সুদর্শন বাদর মুখ, যার সাথে সৃষ্টিকর্তা ভাগ্য জুড়েছেন। যদিও এই সংসারও আদিজার একার ছিল, যেখানে সানানের উপস্থিতি ছিল না। ঈশাদ আদিজাকে ভাবুক দেখে ফের বলল, আদি পাখি, জীবনটা শুধু শক্ত নয়, নরমও। তবে তোকে নরম হলে চলবে না, অল্পতে নেতিয়ে গেলে চলবে না। নিজেকে নিজের আয়ত্তে আনতে হবে, নিজের ভালো তোকেই শিওর করতে হবে। একটাবার যদি সব কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে পারিস, ভালো রাখতে পারিস, দেখবি তুই ঠেকবি না। জীবনের সর্ব পরীক্ষা কনফিডেন্সের সাথে পার করতে পারবি। তবে তার জন্য নিজেকে ভালো রাখতে জানতে হবে। জীবন কিন্তু ক্ষণস্থায়ী। আদিজা বলল, কিভাবে? আমার হাতে যে বেশি সময় নেই। ঈশাদ বলল, ডাক্তার নিজ মুখে বলেছে। ওটা তুই নিজের মাথায় ধরে নিয়েছিস। হায়াত মওতের মালিক একজন। একজন ক্যান্সার পেশেন্টও মরতে মরতে বেঁচে যায় হায়াত থাকার কারণে। তাহলে তোকে ডাক্তার কি বলেছে? বলেছে এভাবে চলতে থাকলে বড় ধরনের কিছু হবে। তোর উত্তর এবং সমাধান হচ্ছে এভাবে চলবি না, ব্যাস এইটুকুই। জানি এখন বলতে সহজ লাগছে, কিন্তু করা কঠিন। তবে তোর কাছে আর অপশনস আছে। তোকে হয় এভাবে ধুকে ধুকে মরতে হবে, না হয় নিজের লাইফের বেস্ট ভার্সনকে টেনে আনতে হবে। তুই যদি মনে করিস খুব কঠিন, তবে খুব কঠিন। আর যদি মনে করিস আমি পারবই, কোনো তেল্লাচড়ার নাতি কিছু করতে পারবে না। এই পর্যায়ে আদিজা হাসলো। তার হাসি দেখে ঈশাদ হাসলো। বলল, গুজু বুজু অনেক বলেছি, কিন্তু দরকারই বলেছি। মাথায় সেট করে রাখলে একটা সময় ঠিকই কাজ দেবে। এবার আসি আসল কথায়। নিজেকে ভালোবাস আদিজা। টাকা কামালে নিজের ওপর খরচ কর, শখ পূরণ কর। এরপর আরো কামানোর জন্য মরিয়া হয়ে যা, যাতে মাথায় অবান্তর চিন্তারা জায়গা না পায়। নিজেকে গোছা। কিভাবে? বলছি। বলে এক সিপে সব কফি খেয়ে নিল। এরপর বলল, শখ থাকলে সঙ্গে সঙ্গে পূরণ করার চেষ্টা করিস। হেলদি জিনিস মজার করে নিজের মতো বানিয়ে খা। তোর শরীরের অবস্থা অনুযায়ী আনহেলদি সব বাদ দে। নিজের খুব যত্ন নে। সাজতে ইচ্ছে হলে সাজ, পড়ে থাকতে মন চাইলে পড়ে থাক। এরপর আবার উঠে দাঁড়ানোর মনোবলও রাখ। নিজের খুশির ঠিকানা নিজের কাছে রাখ, যাতে আফসোস না থাকে। দেখবি, তুই নিজে ভালো থাকতে পারলে আশেপাশে সবাইকে এমনেও ভালো রাখতে পারবি। না হয় মানুষ তোকে আগের মতোই পা দিয়ে পাড়া দিয়ে চলে যাবে। লাইফ তোর, ডিসিশনও তোর। মানুষের হয়ে বাঁচবি নাকি নিজের হয়ে? আদিজা হয়ে বাঁচবি নাকি আদিজা রুবাব হয়ে? ব্যাস, শেষের কথাগুলো যেন আদিজার ভাঙা মেরুদণ্ড জোড়া লাগানোর জন্য যথেষ্ট ছিল। এক অদ্ভুত তৃপ্তি এবং জোর খেলে গেল শরীর ও মনের মাঝে আদিজার। এই অভিব্যক্তি দেখে ঈশাদ বিশ্বজয়ের হাসি হাসল। সে আবারও পেরেছে কাউকে জীবনের সঠিক পথের দিকে ধাবিত করতে। হাত তুলে কাউকে মেসেজ করলো ঈশাদ। আদিজার মেরে ভাবটা যেন ঈশাদ ঝেঁটিয়ে বিদায় করেছে। এবার টুকটাক কথা চলতে থাকলো তাদের মাঝে।
ঠিক 7 মিনিটের মাথায় একটা সুন্দর কালো গাড়ি এসে থামলো তাদের মাঝে। ঈশাত হাসলো। আদিজার হাত ধরে বের হলো রেস্টুরেন্ট থেকে। মাথায় হাত বুলিয়ে বলল, দেখিয়ে দে ওদের। আদিজা রুবাব হয়ে, তোর রোগদের দেখিয়ে দে, ওরা তোকে কাবু করতে পারেনি, থামিয়ে দিতে পারেনি। তোর বেঁচে থাকার কারণগুলো খোঁজ আদিজা। আমি মা বাবার আদর না পেলেও তুই তাদের চোখের মণি ছিলি। ওদের জন্য হলেও মনোবল রেখে সুস্থভাবে বাঁচ। আর আমার কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই তুই বেঁচে থাকার আরো একটা বড় কারণ পাবি, যার জন্য তুই পৃথিবীর সাথে যুদ্ধ করতেও দুইবার ভাববি না। বলে ঈশাত অদূরে তাকিয়ে মিটিমিটি হাসলো। গাড়ি থেকে বের হলো এক অত্যাধিক সুদর্শন পুরুষ। এটা নাকি বুড়ো লোক। আদিজা যেন হার্টবিট মিস করবে। এই লোক তো ছবি থেকে বাস্তবে আগুন। এরপর বের হলো আরো একটা লম্বা হাট্টা গাট্টা ছেলে। তার কোলে 1.5 বছরের একটা ছেলে। ঈশাত হাসি মুখে পরিচয় করিয়ে দিল আদিজাকে। বলল, তোর ভাইয়াকে তো চিনিস, এটা হচ্ছে আমার বড় ছেলে, বিমান বাহিনীতে পড়ছে। আদিজা দেখলো ঈশাতের হাসি, গর্বের হাসি। এটাকেই বোধহয় বলে মায়ের ভালোবাসা। আপন না হয়ে ঈশাতের কতখানি জুড়ে আছে। আদিজা হাসি মুখে বলল, ও আহান, বাব্বা কত লম্বা আর বড় হয়ে গেল। আমি ওকে দেখেছিলাম তখন মনে হয় 7-এ পড়ে। ভাইয়ার মতো হ্যান্ডসাম হয়েছে। আহান লজ্জা পেল। ঈশাত বলল, হ্যাঁ, সামনে ছেলের বউ আনবো দেখবি। আহান মাকে হাত দিয়ে গুঁতা দিল। ঈশাত হাসলো, সঙ্গে আদিজাও। কোলে থাকা বাচ্চাটাও কি নাদুস নুদুস। এরপর মাঝে আরো কিছু শব্দ কানে এলো আদিজার। সে দেখলো গাড়ির ভেতরে ছোট দুইজন, একটা ছেলে আর মেয়ে, জামা প্রায় একই। আদিজা খেয়াল করলো ওদের সবার ড্রেসের কালার একই। ঈশাতের গায়ে কালো শাড়ি, আহান আর আনানের গায়ে কালো ফর্মাল শার্ট, আর ভেতরে দুইজনেই কালো রঙের ফ্রক এবং টি শার্ট পরেছে, এমনকি কোলের শিশুটাও। আদিজা নজর কাটলো, এত আদুরে পরিবার। ঈশাত গরম হয়ে বলল, আহানের বড়লোকি আব্বা, দেখেছেন আপনার মেয়ে আবার চুল টেনেছে আমার ছেলেটার। অনিতা বলল, মাম্মা, আমি দুটো ম্যাথ পারিনি বলে তোমার ছেলে আমাকে বোকা বলেছে। ঈশাত জমে গেল। মেয়ে দুটো ম্যাথের দুর্বলতা ঈশাতের থেকেই পেয়েছে। আনান হেসে দুইজনকে গাড়ি থেকে বের করলো। গত বছরই দুইজনকে স্কুলে দিয়েছে। তবে ঈশাত বেসিক সব বাসায় শেখানোতে এখন সোজা 1-এ দুইজন। আনান বলল, দেখো, তোমার এক খালামণি সালাম দাও। দুজনে কি সুন্দর করে সালাম দিল। আদিজা হেসে দুইজনকে চুমু খেলো। এরপর আনান পরিচয় করালো তার দ্বিতীয় মেয়ের সাথে। অহনা ঘুম গাড়িতে, তাই কেউ জাগালো না। আদিজা দেখলো কি সুন্দর মেয়েটা। পুরো পরিবারটাকে দেখে আদিজার মন ঠান্ডা হলো। এত সুন্দর, এত আদুরে। আর এই যে আনান তাজওয়ার এসেছে পর্যন্ত যেন কয়েক হাজার বার বইয়ের দিকে তাকিয়ে ফেলেছে। যেন বউ তো নয়, প্রেমিকা। ওরা চলে যেতে আদিজার মন ভার হলো। তার এখন একার জীবন। ইস, তারও যদি ভরাট পরিবার থাকতো। পর মুহূর্তে নিজেকে শুধরে নিল। এখন আর ডিপ্রেসড থাকা যাবে না, কোনোভাবেই না। নিজেকে পেছানোর পরিকল্পনা অলরেডি আদিজার মাথায় শুরু হয়ে গেছে। কি অদ্ভুত না? এখানে আসার আগ পর্যন্ত আদিজা ভাবছিল তার জীবন বোধহয় শেষ, অথচ এখন বাঁচার মনোবল পেয়েছে। এজন্যই বোধহয় একটা ধাক্কার দরকার পড়ে। সবসময় যে এটা মানুষ হবে এমন কোনো কথা নয়। ঈশাতের কেউই ছিল না। মনোবল শক্ত করে মেয়েটা লড়াই করে গেছিল, যে এখন সাকসেসফুল একটা ওমেন। আবার আদিজার জন্য ঈশাত গার্ডিয়ান এঞ্জেলের মতো এসেছে। আবার অনেকের ক্ষেত্রে কোনো একটা ভিডিও, কোনো গানের লাইন, কোনো বই, কোনো গল্প বা গল্পের চরিত্র এভাবেই শিক্ষা দেয়, মনোবল দেয় বেঁচে থাকার। আদিজা রুবাব হবেই। এই যে ঈশাত, তাজওয়ার, তাসনিম, কতজনের ইন্সপিরেশন হয়েছে নিজেও জানে না বোধহয়। আদিজা হবে। এসব ভাবতে ভাবতে আদিজা হাঁটা দিতেই প্রচন্ড স্পিডে একটা বাইক এসে থামলো পায়ের কাছে। আদিজা ভয়ে পেছালো, বুক ধড়ফড় করে উঠল। এটা যে সানান আহমেদ। এই ছেলে কেমনে জানে আদিজা এখানে? সানান একটা হাসি দিয়ে হেলমেট খুলে বলল, হে ফার্মের বেগুন। ওই দিনের পর আর কোনো কথা হয়নি তাদের। আদিজা বলল, ভালো তোমার? সানান বলল, আমারও। বললেই হলো। ওই সুন্দর মুখের চোখের নিচে কালি পড়েছে, চেহারাও শুকিয়ে গেছে, তবে সৌন্দর্য একটুও কমেনি ছেলেটার।
আদিজা বাইকের মিররে নিজেকে দেখলো। নিজের জন্য বাঁচতে চাইলো, তার সাথে আর সানানের সাথে মিলে না। ছেলেটা আরো বেটার ডিজার্ভ করে। এজন্যই আদিজা তালাকনামা পাঠিয়েছিল। আদিজা পাশ কাটতে চাইলেও সানান দিল না। আদিজা সরু চোখে চাইলে সানান বলল, আমি পৌঁছে দিচ্ছি। আদিজা বলল, লাগবে না, একটু হেঁটে এরপর রিক্সা নিব। সানান বলল, তো আমার সাথে যেতে সমস্যা কোথায়? উল্টো তোমার ভাড়া বেঁচে গেল। আদিজা বলল, সমস্যা কোথায় জানো না? সানান কাঁধ উঁচিয়ে না বলল। আদিজা বলল, ভালো। ফের যেতে নিতে সানান হাত ধরে আটকালো। আদিজা চোখ বড় বড় করে তাকালো। সাহস তো কম না এই বিদেশি মুরগি চোরটার। দেখা গেল সানান আদিজার মুখভঙ্গি দেখে বুঝে গেল। বলল, সাহস আমার এমনও একটু বেশি। আর তুমি অসুস্থ, আর সেদিন আমাদের মাঝে থাকা দেওয়াল ভেঙে ফেলেছি, আই গেস। সরাসরি কথা। তবে আদিজার কেমন যেন লাগলো। আদিজা বলল, আমার ভেতর তর্ক করার এনার্জি নেই, সো আমায় যেতে দাও মুনতাসির। আবার সেই মন ভালো করা সম্বোধন। সানান আঙুল তাক করে বলল, ওই যে চ্যাংড়া ছেলেটা দেখছো না, সে আমার বাইকে একটু আগে ধাক্কা দিয়েছে। তোমায় দেখছিলাম বলে কিছু বলিনি। তুমি যদি বাইকে না উঠো, ওকে আমি সত্যি সত্যি পেটাবো রাস্তায় ফেলে। আদিজা হতভম্ব হয়ে গেল। সে জানে এই বাঁদর ছেলে যা বলে তাই করে। দেখা গেল সত্যি সত্যি ছেলেটাকে ধরে পেটাচ্ছে। আদিজা অসহায় চোখে তাকালো। সানান স্মিত হাসলো, বলল, এত চিন্তা কিসের ফার্মের কচুরলতি? উঠে এসো বাইকে। আমার বউটা অসুস্থ, বউটার একটু সেবা করতে দাও। আদিজার মুখ হা হয়ে গেল। বুকটা ধ্রিম ধ্রিম করা শুরু করলো। কি বললো এই ছেলে? আমার বউ? কতদিন, কত মাস পর? না না, এ প্রথম সরাসরি বলল। আদিজা চোখ মুখ স্বাভাবিক করে উঠে বসলো। সানান বিশ্বজয়ের হাসি দিল। পেছনে ফিরে আদিজার কানের কাছে চুল গুজে দিল। এবার স্পর্শ সহিত হেলমেট পরিয়ে দিল। আদিজা খানিক কাঁপল। মুখ কুঁচকে ফেলে পেছনে হ্যান্ডেলে হাত রাখলো। এবার আর কোনো বাক্য ব্যয় করলো না সানান। আদিজার হাত দুটো ধরে নিজের পেটের কাছে শক্ত করে রেখে বাইক স্টার্ট দিল। আদিজার যেন অবাক হওয়ার পালা। আদিজার কুঁচকে রাখা মুখ দেখে সানান বলল, মুখটা অমন করে রেখেছ কেন ফার্মের বেগুন? আদিজা বলল, তুমি আমায় ফার্মের কচুরলতি ডেকেছো কেন? সানান শব্দ করে হেসে উঠল, মিষ্টি অভিযোগে। বলল, তুমি ফার্মের কচুরলতি তাই? আদিজা ত্যক্ত হয়ে বলল, আমিও তোমায় ভেড়া চোর ডাকি। তোমার কেমন লাগবে? সানান আমোদে বলল, বড় ভালো লাগবে, কারণ আমি ভেড়া চোর নই। আর মুখে না বলল, মনে মনে তুমি আমায় আরো অনেক চোরে ডাকো। ধরা পড়ে যাওয়ায় আদিজার মুখ পাংশুটে হলো। সানান আরো এক দফা হেসে ফের বলল, সব ডেকো, শুধু মুরগি চোর ডেকো না, কারণ তোমার মুরগি আমার কাছে এসেছিল। আদিজা ধিমি স্বরে বলল, ডাকবো, 100 বার ডাকবো। সানান বলল, তাহলে এর ব্যাখ্যাও আমি দেই, পরে লজ্জা পেতে পারবা না। আদিজা প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি আমায় ফলো করো? সানান স্মিত হাসলো। লুকিং গ্লাসে তা দেখে আদিজা অবাক হয়ে গেল। বলল, কবে থেকে? সানান বলল, শুরু থেকে। আদিজার চোয়াল ঝুলে পড়ার অবস্থা। সে বলল, কেন? সানান বলল, আমার বউ তাই। আদিজা এবার করা হলো। বলল, গাড়ি থামাও। সানান এক ভ্রু উঁচু করলো। আদিজা রেগে বলল, তুমি বুঝতে পারছো না, বাচ্চা তুমি। আমি এখন যেমন আছি তোমার সাথে কোনোভাবেই মিলে না। বাসায় কেউ মানবে না। সানান বাইক থেকে হাত দুটো সরিয়ে নিল। বলল, জীবন আমার, বউ আমার, বাসার সবাই কোন ক্ষেতের লাউ। ইউ নো, আই ডোন্ট গিভ এ ডাউন টু দেম। আদিজা আর্তনাদ করে উঠল, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মুনতাসির। সানান বলল, হয়ে যাক, একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব। তবুও আমার থেকে নিস্তার নেই তোমার ফার্মের বেগুন। যেথায় যাও চোরাবালির মতো গ্রাস করে নেব তোমায়। ভয়ে আদিজা আরো জাপটে ধরল। সানান হেসে স্পিড কমিয়ে ধীরে চালালো। আদিজার বুক ধরফর করে উঠল। বিড়বিড় করে বলল, বাদর, আস্ত একটা বাদর। সানান বাদর। সানান তা শুনল না। বলল, কোথায় যাবা? বাসায় নাকি অফিসে? আদিজা বলল, বাসায়। সানান বলল, অফিস কবে যাবা? আদিজা ধিমি স্বরে বলল, নিজেকে একটু গুছিয়ে। সানান বলল, টেক ইউর টাইম। আদিজা হুট করে জিজ্ঞেস করলো, মুনতাসির, লেডিস জিম সম্পর্কে জানো?
সানান চোখ বড় বড় করে ফেলল, বলল, তুমি ভর্তি হতে যাচ্ছ? আদিজা মাথা দোলালো। সানানের চোখ চকচক করে উঠল। সানান বলল, ডেফিনেটলি, আমি যেটাই করছি ওটাই আছে, তোমায় ভর্তি করে দেব। আদিজা হায় হায় করে উঠল, বলল, তুমি যেখানে আছো ওখানে আমি যাব না। সানান হেসে বলল, টু ব্যাড, আমি যেখানে আছি ওখানেই তোমায় যেতে হবে, না হলে তুমি যেখানে যাবে আমি তোমার পিছু পিছু ওখানে চলে যাব। বলে স্পিডে বাইক টান দিয়ে অন্য রোডে চলে গেল। আদিজার সানান এসেছে জিমে। এটা আদিজার বাসা থেকে বেশ কাছে। সানানকে খুব হাসি খুশি দেখাচ্ছে। আদিজা এক ভারী শ্বাস ফেলল। এই ছেলে একটা নাছোড়বান্দা। মানে আদিজা শুধু জিজ্ঞেস করতে অমনি একটানে এসে ভর্তি করিয়ে দিল। ফর্মালিটি শেষে সানান হেলে দুলে আদিজার কাছে এসে দাঁড়ালো। আদিজা এক কোণে বসেছিল। সানান ঝুঁকে বলল, এখন থেকে তোমার খুব পার্সোনাল নিউট্রিশনিস্ট আমি। তোমার খাওয়া দাওয়া লাইফস্টাইল সব চেঞ্জ করে দেব। এইসব রোগ কখনোই তোমায় যাতে কষ্ট না দেয়, আমি ওই চেষ্টায় নিয়োজিত থাকব। আদিজা শুধু ফ্যাল চোখে দেখে গেল এই পাগল ছেলেটাকে। তা সানান বলল, জানি জানি, আমার জন্য তোমার মনে কিছু হচ্ছে। বলে ফেলো আদিজা, তোমার ওরা মাইনাস হবে না। আদিজা ডাকলো, মুনতাসির। সানানের মন ভালো করা ডাক। সেও নরম কণ্ঠে উত্তর দিল, বলো। আদিজা বলল, তুমি আমার পায়ের ওপর পাড়া দিয়ে রেখেছ, দয়া করে পা সরাবে। সানান থতমত খেলো, পা সরিয়ে ফেলল। ভেবেছে কি, হয়েছে কি, আবার ওরা মাইনাস, ধুর। আদিজা মিটিমিটি হাসলো। জিম থেকে নেমেই রাস্তার ধারে বাইকে উঠতেই দুই ছেলে এক মেয়ে তাদের দেখে বলল, ইস কি সুন্দর ছেলেটা। তার পাশে হাতের মতো মেয়েটাকে একটুও মানাচ্ছে না। মেয়েটা বলল, আসলেই ইদানিং ছেলেদের রুচি খারাপ, কি ছেলের সাথে কেমন মোটা মেয়ে। আরেকটা ছেলে বলল, ধুর, ছেলেদের বিশ্বাস আছে নাকি, ট্রু লাভ বলতে কিছুই নেই, দেখিস খেয়ে ছেড়ে দিবে, ব্যাস। মাথা গরম সানানের আর কি লাগে। আদিজা সানানের শার্টের কাজটা মুচড়ে ধরল। সানান আলতো করে আদিজার হাত সরিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে তাদের কাছে গিয়ে শেষের কথাটা যে ছেলে বলেছে তার মুখ বরাবর ঘুষি মেরে দিল। ছেলেটা পেছনে হেলে পড়তেই সানান ফের একটা দিল। ছেলেটা নিজে বসে পড়ল। সানান বলল, যাকে নিয়ে বলছিস সে আমার গার্লফ্রেন্ড নয়, বউ হয়। শালা, তোরা কি বুঝবি ট্রু লাভ? বুঝলে এটা কখনোই বলতি না। একটা মানুষকে কখনোই সৌন্দর্য দিয়ে ভালোবাসা যায় না। এর মধ্যে আরেকটা ছেলে উল্টো দৌড় দিল। মেয়েটা ভয়ে গুটিয়ে গেছে। সানান তার কাছে গিয়ে বলল, মেয়ে বলে আমি ছাড় দেই না। আমার কাছে সবাই সমান। মুখ থেকে যখন অন্য কাউকে নিয়ে বাজে কথা বের হয়েছে তখন এর শাস্তিও ভোগ করা উচিত। নিজেকে একটাবার আয়নায় দেখিস, রোগা পাটকাঠির মতো লাগছে। আমার বউ মোটা নয়, সুন্দর। সানান চলে গেল আদিজার কাছে। সানানের কথাগুলো আদিজার মনে দোলা দিল। ওদের কথাও মিথ্যা না। আসলে আদিজা সানানকে মানায় না। এখন তো আরো না। তবুও ছেলেটা কিসের টানে বারবার আদিজার কাছে ছুটে আসে। আদিজা বাড়ি গিয়ে নিজের এলোমেলো থাকা রুমটা গোছালো। ফোন নিয়ে হেলদি খাবার সম্পর্কে ভিডিও দেখতে লাগলো। এর মধ্যে দেখলো হোয়াটসঅ্যাপে মেসেজ সানানের নাম্বার থেকে, একটা পিডিএফ। আদিজা ওপেন করতেই দেখলো হেলদি ফুড চার্ট, তাও সুন্দর করে সেট করা, ওই যে স্কুল লাইফে বিজ্ঞান বইতে থাকতো সুষম খাদ্য তালিকা তেমনি। আদিজার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ফেসবুক স্ক্রল করতে কি মনে করে সানানের আইডিতে ঢুকলো। ব্ল্যাক কালার শার্ট পরিহিত সানান, সামনে সব বোতাম খোলা। দীর্ঘ 8 দিন পরে পোস্ট দিয়েছে। ক্যাপশনে লেখা, এ বডি দ্যাট শি টাচড। অশ্লীল দুটো ইমোজি দেখে আদিজার কান গরম হলো। বিড়বিড় করে বলল, লুচ্চা, আস্ত একটা লুচ্চা, সানান লুচ্চা, ছি। অনবরত ফোনের শব্দে আদিজার ঘুম হালকা হলো। সে ফোন কেটে দিয়ে কাঁথা মুড়ি দিল। ফের ফোন বেজে উঠল। আদিজা বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে দেখল সানান সিইও নামে কল। ঘড়ির কাঁটায় তখন 7টা বাজে। এত সকালে এর কাজ কি? ফের বাজতেই আদিজা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। আদিজার ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে সানানের কি যে হলো। সে বলল, ঠিক 8টায় বাসার নিচে দাঁড়াবা। আদিজা বলল, কেন? সানান বলল, আমি আসবো তাই। আদিজার ঘুম প্রায় ছুটে গেল। সে বলল, কেন? সানান বলল, জিমে যেতে হবে।
আটকে রাখা শ্বাসটা আদিজা এবার ছাড়লো। বলল, আমি পরে যাব, ঘুমাবো আমি। সানান বলল, টোল্ড ইউ দ্যাট আল বি ইউর পার্সোনাল নিউট্রিশনিস্ট, সো নো হেলাফেলা। এখন থেকে হেলদি লাইফস্টাইল লিড করলে দেখবে শরীর খারাপ করবে না। আদিজা বলল, রাতে দেরি করে ঘুমিয়েছি, সো পরে যাব। সানান বলল, তাহলে আমি সোজা তোমার বাসায় চলে আসব, শার্প 8টায়। উইল ইট বি ওকে ফর ইউ ফার্মেসিমের বিচি? আদিজা ধপ করে উঠে বসলো। সম্বোধন শুনে দাঁতে দাঁত চাপলো। সানান বলল, ফ্রেশ হয়ে নামাজ পড়ে টুকটাক কাজ সেরে লাইট জামা পরে নামবে খালি পেটে, বলেই খট করে কল কেটে দিল। আদিজা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফোনের পানে। বিড়বিড় করে বলল, নাছর বান্দা। আদিজা একটা অফ হোয়াইট গাভারিং পরে লম্বা হাতা টি শার্ট পরেছে, সাথে একটা ফ্লোরাল স্কার্ফ। এটা কয়েকদিন আগে ভ্যান গাড়ি থেকে কিনেছিল। যেহেতু স্বাস্থ্য বেড়েছে, সব রকমের কাপড় পরে গরমে আরাম পাওয়া যায় না। আদিজা গেটের বাইরে আসতে দেখতে পেল ব্ল্যাক কালার লুজ টি শার্ট আর অ্যাশ রঙের ট্রাউজার এই ছেলেটাকে দারুণ লাগছে। চুলগুলো সবসময়ের মতো পরিপাটি নয়, এলোমেলো, গলায় রূপার চেন। এই ছেলে কেন যে আদিজার পেছনে পড়ে আছে সেই জানে। আদিজাকে দেখতেই সানান গাল ভরে হাসলো। ওই হাসি দেখে আদিজার মন ভালো হলে আদিজা শাসালো নিজের মনকে। ইদানিং এই সানান পাগলকে তার ভালো লাগে। আদিজা দেখলো সানান বাইক আনেনি, সে রিক্সা নিতেই সানান বাগড়া দিল। আদিজা বলল, তো যাব কিভাবে? সানান বলল, দৌড়ে। চোখ বড় বড় করে আদিজা বলল, হেঁটে যেতে তো 15 মিনিট লাগে। সানান বলল, তোমার না হাঁটতে ভালো লাগে? আদিজা বলল, ওটা তো পরে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, এখন টায়ার্ড লাগছে, এজন্যই বলল। এজন্যই গাড়ি নয়, জগিং করতে করতে যাব, দেখবে ফ্রেশ লাগবে। বলেই সানান দৌড় দিল। আদিজা হতভম্ব হয়ে সেও দৌড়ানোর চেষ্টা করলো। সানান স্পিড কমিয়ে তার পাশাপাশি আসলো। আদিজা খুব হালকা দৌড়াচ্ছে, তবুও তার মনে হচ্ছে রুহ বের হয়ে যাবে। নিজের এমন নাজুক অবস্থা দেখে আদিজার কান্না পেল। ফের নিজেই নিজেকে শক্ত করলো। এমন করলে বাকি পথটুকু পার করবে কিভাবে? পাক্কা 12 মিনিট পর তারা পৌঁছলো জিম রুমে। আদিজার মনে হচ্ছে কেউ কাঁথা বালিশ দিলে সে এখানে শুয়ে পড়বে। ওদিকে সানান যে লাফালাফি করছে, যেন জিন ভর করেছে এটার উপর। আদিজা ব্যাগ থেকে পানি বের করে খেতে চাইলে সানান নিয়ে বলল, ফুড চাটে ছিল, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম পানি খাওয়া, খেয়েছিলে? আদিজা মাথা দোলালো। সানান বলল, তাহলে এখন আর কিছু খেও না, স্পেশালি পানি। যেহেতু প্রথম দিন, সেহেতু পেট উগরে সব বের হতে চাইবে, আর একটু কষ্ট হবে। আদিজা সরু চোখে চাইল, বুঝলো তার এই সময়টা কষ্টের যাবে অনেক। ব্যাপার না, কষ্টের পরে স্বস্তি রয়েছে, আর আদিজা পারবে। সানান ফার্স্টে হ্যান্ড লিফটিং মেশিনে বসালো, এরপর দেখিয়ে দিল কিভাবে করতে হবে। বেশি না, 5বারই আদিজা হার মানল। তার এত শক্তি নেই। আদিজা বলল, বাকিগুলো করতে করতে তো মারা যাব আমি। সানান চোখ গরম করে চাইল, বলল, আরেকবার মুখ থেকে মরে যাব বের হলে। হাত ধরে এই রোডের সামনে আসা ট্রাকের নিচে সোজা ঝাঁপ দেব, বুঝে ওঠার সময় পাবে না। আর সত্যি এমন করব, তুমি বাঁচবে আমার সাথে, মরবেও আমার সাথেই। আদিজা হতভম্ব হয়ে গেল। এ বাদর ছেলেকে যে আল্লাহ কি ধাতু দিয়ে বানিয়েছে, কারো কথাই শোনে না। আদিজা মন খারাপ করে ফেলল। তা দেখে সানান বলল, বাই দ্য ওয়ে, টি শার্টে কিন্তু সেই লাগছে, একদম আমার টাইপের। আর আজ তুমিও ব্ল্যাক টি শার্ট পরেছো, কি ব্যাপার? আমায় কপি করছো নাকি? আদিজা লজ্জা পেল, মন খারাপের কথা ভুলে গেল। ফিমেল ট্রেনিং আদিজাকে জিজ্ঞেস করলো, ওয়েট কততে লুজ করতে চায়? আদিজা বলল, একদম শুকিয়ে যেতে চাই। বাজে সানান বাগড়া দিল, বলল, এত অ্যারাউন্ড 52 থেকে 55 বা 7 হলে হবে। ট্রেনি সানানকে চেনে বলে অন্য পাশে চলে গেল। আদিজা বলল, এত কেন? আমি একদম শুকাতে চাই। সানান নিচ থেকে অর্ধেক সাইজের মেয়েটার দিকে তাকিয়ে বলল, বেশি শুকালে তোমায় আদিজা আদিজা লাগবে না। এমনও যেমন আছো তেমন ঠিক আছো, শুধু অসুস্থতার কারণে এসব করা লাগছে। মনের মাঝে এক পশলা দোলা দিল কি আদিজার। তবে ছোট থেকে একদম শুকানোর খুব শখ তার, কখনো হয়নি। তবে এখন যখন সুযোগ পেয়েছে, ক্ষতি কি চাইতে? জীবন তো একটাই। আদিজা বলল, কিন্তু আমি চাই। সানান বলল, কিন্তু আমি চাই না।
গোস্ত না থাকলে হাড্ডি ধরে মজা নেই, বলেই সরে গেল। কথাটির অর্থ বুঝতে আদিজার কান গরম হলো লজ্জায়। নাক আর গাল বিড়বিড় করে বলল, নির্লজ্জ বেটা ছেলে, ছি। সানানের ঠোঁটে মিটি মিটি হাসি। ওভারওয়েট যেমন খারাপ, আন্ডারওয়েটও খারাপ। এজন্যই সানান চায় না আদিজা বেশি শুকাক। সে চায় এই মেয়েটা যেন সুস্থ থাকুক। আদিজার মনে হচ্ছে হাত পা ভেঙে আসছে। সিঁড়ি বেয়ে উঠতে যান বের হয়ে যাবার উপক্রম হয়েছে। কোনো মতে রুমে এসে ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। বিছানায় পড়ে আছে একটা প্যাকেট। সানান ফ্রুট সালাদ করে এনেছে, সাথে রুটি আর বুটের ডাল। এই ছেলে রান্নাও পারে। আদিজা রুমে থাকা ইলেকট্রিক ওভেনে খাবার গরম করে তৃপ্তি নিয়ে খেলো। এতদিন যাবৎ কোনো মতে ব্রেড টোস্ট খেয়ে কাটিয়েছে। বেশ অর্ধেক সময় তো প্যাকেটজাত বন বা না খেয়ে কাটিয়ে দিত। এসব অস্বাস্থ্যকর অভ্যাসই ওকে এতটুকু নিয়ে এসেছে। আদিজা খেতে খেতে আয়নায় নিজেকে দেখছে। একটা হলুদ গেঞ্জি পরিহিত সে, চুল ভেজা। নিজেকে প্রথমবার খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। গায়ের রংটা একটু চাপা হলেও অত মন্দ লাগছে না। আরে, আদিজা তো যথেষ্ট সুন্দরী, অথচ এতদিন কত হীনমন্যতায় ভুগত। আদিজার কেন যেন ভালো লাগা শুরু হলো। একটা মেয়ের জন্য সব থেকে সুন্দর বাক্য হলো সে সুন্দর। এতদিন ওভাবে না ভাবলো, এখন মনে হচ্ছে সে যেমন আছে ঠিকই আছে। তাকে যতটুকু দরকার সৃষ্টিকর্তা ততটুকুই দিয়েছে। আদিজা খাবার শেষ করলো, কিন্তু মুখটা চা খাওয়ার জন্য ধরফর করছে। এতদিন সব ভুলে গেল, আদিজা চা খাওয়া ভুলেনি। অথচ সানান একদম চা খেতে করা নিষেধ করেছে। আদিজার কান্না পেল। আরে, চা মানে কি ওরা বোঝে কিভাবে চা না খেয়ে থাকবে সে? এদিকে আদিজার মনে হচ্ছে যা খেয়েছে বেরিয়ে আসবে। এটাই তার রোগের লক্ষণ। আদিজা সূরা ফাতিহা পড়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলো। একটু ঠিক হতে ফের চায়ের তেষ্টা পেয়ে গেল। ধুর, মরা। সানান ল্যাপটপে টুকটাক কাজ করে হাতে মাত্র কফি নিয়েছে, তখনই ফোনে কল এলো। নাম ফার্মের স্ট্রবেরি ওঠা। সানান অবাক হলো। বিদেশে থাকতে রোজ চাইতো এই নাম্বার থেকে কল আসুক, অনলাইনে আসুক, তবে আসুক। কখনো আসেনি, না সানানের অপেক্ষা ফুরিয়েছে। যদিও এখনো সহজে আসে না, নিশ্চয়ই দরকারি দিয়েছে। সানান রিসিভ করতে আদিজা করুণ স্বরে বলল, আমি একটু চা খাই। বেশি না, একটু করে, থাকতে পারছি না। সানানের মেজাজ চটে গেল। সে গরম কণ্ঠে বলল, বলেছি না চাটা তোমার জন্য বিষ। এখন এটা খেলেই শরীরে যত হেলদি খাবার দেওয়া হবে না। ফোনের ওপাশে আদিজা দীর্ঘশ্বাস ফেলল। তা দেখে সানান নরম হলো। বলল, রুবাব দেখো, এখন একটা সেনসিটিভ স্টেজে আছো। যদি বডি আবার রিয়েক্ট করে। আমি A to Z পিসিওস নিয়ে খোঁজ নিয়েছি। তোমাকে অনেক মেনটেন করতে হবে, তবে একটু ঠিক হলে তখন সবই খেতে পারবা। তুমি কি চাও না একটা সুন্দর করে সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে? আদিজা এবার বুঝলো। উত্তর করলো, হু। সানান বলল, তাহলে একটু কষ্ট করো, একটা পর্যায়ে গেলে সবই পারবে। তাই চা কফি স্ট্রিক্টলি নিষেধ। কল কেটে গেল। সানান কফি সিপ মুখের দিকে আনতেই আদিজার মন খারাপের দীর্ঘশ্বাস মনে পড়ে গেল। কি মনে করে তার প্রিয় থেকে প্রিয় কফিও আর মুখে তুলল না সানান। ওদিকে আদিজারও তো কষ্ট হচ্ছে। সানান অফিসে আসতেই কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সে বিপরীতে ধুমধাম কয়েকটা কিল দিল। আকাশ আর্তনাদ করে উঠল। তার বাবা অসুস্থ ছিল বলে কয়েকদিন ছুটি নিয়েছিল। আকাশ বলল, আমি জানি তুই আমাকে পাগলের মতো মিস করেছিস। সানান বলল, তুই আমার বউ লাগিস? আকাশ বলল, কম কি, একসাথে খাই, ঘুমাই, প্র্যাকটিক্যালি হাফ বই। সানান বলল, মায়ের খেতে যাচ্ছিস? আকাশ বলল, মাথা খারাপ? তোর হাতের একটা ঘুষি খেলে 3 দিন হসপিটালে পড়ে থাকবো ভাই। আমারও তো শখ নেই। সানান বলল, তবে যা। আকাশ বলল, কোথায় যাব? সানান বলল, একদম কবরে চলে যা। আকাশ বলল, বিয়ে না করে কোথাও যাচ্ছি না। সানান বলল, আমার বন্ধু হয়ে এত বিয়ে পাগল হলি কেমনে? আকাশ সরে চোখে তাকালো, বলল, তোমার পাগলামিগুলো কথা বলবো আদিজাকে নিয়ে? সানান কথা ঘোরালো, বলল, চুল কেটে সাইড করেছিস? আকাশ লজ্জা পেয়ে হাসলো, এরপর চুলে হাত বুলিয়ে বলল, বাবা বলেছে ভদ্র হয়ে থাকলে একটা বউ এনে দিবে। বড় চুলে নাকি গাঞ্জুটির মতো লাগে। সানান হাসলো, বলল, ঠিকই বলে। আকাশ বলল, হো।
তাছাড়া মেয়েরাও পছন্দ করে না এমন। ল্যাপটপে চলতে থাকা সানানের আঙুল থামলো। আকাশকে প্রশ্ন করলো, মেয়েরা কেমন ছেলে পছন্দ করে? আকাশ সন্দেহের চোখে তাকালো, এরপর শব্দ করে হেসে ফেলল। বন্ধুর এই ছোট ছোট চেষ্টাগুলো তার বইয়ের প্রতি বেশ ভালো লাগে আকাশের। তার কি বন্ধু কি হয়ে গেল বইয়ের চক্করে পড়ে। এই জন্যই বোধহয় বউ পৃথিবীর সব থেকে আদুরে জিনিস। আদিজা প্রায় 1 সপ্তাহ পর ক্লাবে এসেছে। ক্লাবের সামনে ধুলোবালি দেখে তার বুকটা হু হু করে উঠল। দীর্ঘ 3 মাস এই ক্লাবটায় আদিজার কমফোর্ট ছিল। আদিজা তালা খুলল, লাইট ফ্যান জ্বালালো, এরপর পুরো ক্লাব ঝাড়ু দিল, এরপর রেস্ট নিল, এরপর আবার মোফ দিয়ে মুছলো, এরপর রেস্ট নিল। ভাগ্যিস হেঁটে আসেনি এই গরমে। সানা না করেছে, হাঁটতে অহেতুক। শুধু সকাল আর সন্ধ্যায় ওয়ার্কআউট করলে হবে। অহেতুক হাঁটলে শরীরে শক্তি কমবে আর ক্লান্ত লাগবে। আদিজার কেন যেন ভালো লাগছে। আগে সে কখনোই সানানকে নিয়ে ভাবেনি। অথচ তার মাথায় থাকা সানান আর এখনের সানানে অনেক পার্থক্য। এই সানান অন্যরকম, কেমন যেন। ভাবনার মাঝে ক্লায়েন্ট এলো, তার পেছন পেছন সানান এলো। ক্লায়েন্ট শুধু আদিজার ক্লাবটুকু নিল, অথচ ডিসকাশন সানানও করলো। ক্লায়েন্ট চলে যাওয়ার পর আদিজা সানানের দিকে ফিরে তাকালো। সানান তা দেখে বলল, আমি জানি আমাকে হ্যান্ডসাম লাগছে। আদিজার চোখ সরু হয়ে গেল। বলল, এতটুকু আমি একাই পারবো, হেল্প লাগবে না। সানান বলল, একা তোমার জন্য অনেক বেশি আর স্ট্রেসফুল হবে, আমি দেখেছি তো। আদিজা বলল, তুমি এত কিছু কেমনে জানো? সানান হেসে বলল, আমার নজরে ছিলে তাই। আদিজা আর কথা খরচ করলো না। এই শুধু মুরগিচোর নয়, মাথা পাগলও। সানান বলল, রাজীবের সঙ্গে কন্ট্রাক্ট শেষ, অন্য একজনকে হায়ার করেছে। ডেফিনেটলি মেয়ে। মেয়ে শুনে আদিজা চোরা চোখে তাকালো। সানান বলল, কি জেলাস? আদিজা নজর সরালো। সানান হেসে বলল, আন্টি হবে আমাদের, আকাশের দুঃসম্পর্কের খালা। আদিজা স্বস্তি পেল, ফের চোরা চোখে তাকালো। এই ছেলের সব দিকেই নজর আছে, অথচ আদিজা এমন ব্যবহারের মানে বুঝতে পারছে না। যদিও এখন ঠিক সময় না, আদিজা নিজেকে একটু গোছাতে হবে, তখন অবশ্যই সব জানবে। আদিজা ক্যালকুলেশন করছিল, কোত্থেকে সানান এলো। এতক্ষণ তার অফিসে ছিল, দেখলো সানানের হাতে খাবারের প্যাকেট। লাঞ্চ টাইম হয়ে গেছে। সানান আদিজার হাত ধুয়ে আসতে বলল, নিজেও ধুলো। এরপর খাবার বাড়তে লাগলো। দুইজনের জন্য 2 বাটি সালাদ, চাইনিজ ভেজিটেবল, অল্প সাদা ভাত, বয়েলড এগ আর কম মশলায় মুরগি। আতিশা অবাক হয়ে বলল, তুমি রেঁধেছ? সানান মাথা দোলালো। আদিজা বলল, তুমি এত ভালো রান্না জানো? সানান হেসে বলল, তুমি জানো না তাই। আদিজা অবাক হলো বেশ। আসলে সে যা পারে টুকটাক। আদিজাকে তৃপ্তি করে খেতে দেখে সানানের খুব শান্তি লাগলো। যার জন্য রান্না শিখেছে, সে না জানলে কেমন লাগে। এতদিন এমন স্বপ্নই দেখতো সে। সানান আদিজার প্লেটে একটা ডিম তুলে দিতে আদিজা ভ্রু কুঁচকে তাকালো। সে বলল, এত ভালো তোমাকে মানাচ্ছে না মুনতাসির। মনে হচ্ছে না? মনে হচ্ছে তোমার ওপর ভালো জিন ভর করেছে। ভালোর কোনো দামই এই পৃথিবীতে নেই। সানান আদিজার প্লেটে তুলে দেওয়া ডিমটা ফেরত নিয়ে নিজের মুখে ঢুকিয়ে ফেলল। আদিজা হতভম্ব হয়ে গেল। এবার সে সানানের প্লেটে ডিম নিয়ে নিচে কামড়ে রেখে দিল। এতে সানানের প্রেস্টিজে লাগলো। সে অতি যত্নে এনে তুলে দেওয়া লেগ পিসটা থাবা দিয়ে নিয়ে কামড় বসালো। আদিজা আরো এক দফা হতভম্ব হলো। টিকটিকি চোর একটা। সেও থাবা মেরে সানানের প্লেটের মুরগি নিল, সঙ্গে ভেজিটেবলও নিয়ে নিল। এবার সানান হতভম্ব হলো। দুজনেই ঝোলে মাখামাখি অবস্থা। নিজেদের দিকে তাকিয়ে হঠাৎ করে শব্দ করে হেসে উঠল দুজন। তারা কখনোই সিরিয়াস থাকতে পারবে না। আর সানান, সে তো এই সুখটাই চেয়েছিল। তার সংসার যেন এমন হাসি খুশি হয়। তার সন্তানেরা যেন বাবা মার মাঝে সুস্থ সম্পর্ক দেখে বড় হয়, যাতে সানানের মতো কষ্ট পেয়ে, আঘাত পেয়ে বড় না হোক। আজ 5 দিন আদিজার হেলদি লাইফ লিড করার। সকাল 7টা, ফোনটা রোজকার মতো বেজে চলেছে, অথচ আদিজার ওঠার শক্তি নেই। কোনো মতে কল রিসিভ করে বলল, মুনতাসির, আমার শরীরটা বেশি খারাপ লাগছে, আমি উঠতেই পারছি না। ফোনের এপাশ থেকে সানান দীর্ঘশ্বাস ফেলল। আমাদের শরীর অনিয়মতান্ত্রিক চলাফেরা অভ্যস্ত।
তাই নিজেকে গোছাতে রীতিমতো আমাদের যুদ্ধে নামতে হয়। এই যুদ্ধে যে জয়ী সে সবখানে জয়ী, কারণ সুস্বাস্থ্য আমাদের সব থেকে বড় নিয়ামত। সানান বলল, চেষ্টা করতে হবে রুবাব। এভাবে হার মানলে গত 5 দিনের কষ্টের কোনো মানে হবে না। ইউ ক্যান ডু ইট রুবাব। কষ্ট করে উঠে দেখো। আদিজার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, তার ওপর শরীর তার ভারী, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। এতদিন দাঁতে দাঁত চেপে সহ্য করলো, আজ হচ্ছে না। আদিজা বলল, আমি একটুও মিছে বলছি না সানান, আমার সত্যি কষ্ট হচ্ছে। সানান এবার কঠোর হলো, বলল, আজ কিছুই করতে হবে না, জাস্ট হাত মুখ ধুয়ে নিচে নামবে। যদি দেরি হয় তাহলে আমি উপরে চলে আসব। আদিজা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক 8টায় সানান আবার কল দিল। আদিজা কোনো রকম উঠে বসলো। সানানটা একরকম নাছোড়বান্দা। আদিজা আলমারি খুলে দেখলো তার টি শার্ট তেমন নেই পরার মতো, যা আছে হবে না তার গায়ে। অথচ সানান নিত্য নতুন টি শার্ট তার গায়ে, এত ফ্যাশন সচেতন সে। আদিজা নিজেকে শাসালো, তার যা আছে তাতেই শকর করা উচিত। যাদের একদম নেই তারা কেমনে আছে। সে কালো টি শার্ট এবং ট্রাউজার পরে বের হলো। আর কিছু করতে মন চাইছে না দেখে এলোমেলো চুলে বের হলো। সিঁড়ি ভেঙে নামতে তার কেমন গেছে। নেমেই দেখতে পেল প্যাস্টেল রঙের জার্সি আর হোয়াইট ট্রাউজারে সানানকে কত সুন্দর লাগছে। এই ছেলের পাশে সে একদম বেমানান। আদিজা কোনো রকম পা ফেলে সানানের সামনে গেল। ছেলেটা 10 মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। আদিজার শুকনা চোখ, মুখ ও দুর্বল অঙ্গভঙ্গি দেখে সানানের খুব মায়া লাগলো। এই মেয়েটাকে সে সবসময় হাসি খুশি দেখতে চেয়েছে, কত কিছুই না করেছে, অথচ দিন শেষে এর ফল কি দাঁড়ালো। ভাবতেই সানানের বুকের ভেতর সূক্ষ্ম একটা ব্যথা হয়। সে সামনের দিকে হাঁটা ধরলো। আজ আর দৌড়ালো না, কয়েক কদম দিতেই দেখে সে এগিয়ে গেছে। ওদিকে আদিজার পা ফেলতে কষ্ট হচ্ছে। সে দৌড়ে আদিজার কাছে গেল, এরপর নিঃসংকোচে মেয়েটার হাত নিজের হাতে নিল। আদিজা বিস্মিত নয়নে তাকালো। সানান বলল, এভাবে হাঁটলে কষ্ট হবে, তাই শক্ত করে আমার হাত ধরে হাঁটতে থাকো, ফার্মের পুঁইশাক। তোমার কষ্টগুলো আমার ভাগে দিয়ে দাও। সম্বোধন ফের না কুঁচকে ফেললো আদিজা। ছেলেটা বড় খারাপ। আদিজা বিড়বিড় করে বলল, নিজে কি ভেড়াচোর একটা। সানান অফিস পৌঁছতে আকাশ বলল, কি ব্যাপার, আজকাল দেখছি আমাকে পাত্তা দিচ্ছিস না। এমন করলে আদিজাকে গিয়ে সত্যি জানিয়ে দেব কিন্তু। সানান ভাবলেশীন কণ্ঠে বলল, আদিজা জানে। আকাশ প্রথমে খেয়াল না করলো, যখন বুঝলো তখন চিল্লিয়ে বলল, কি? আদিজা জানে? কখন? কেমনে? সানান সব খুলে বলতে আকাশ আর্তনাদ করে বলল, এখন আমার কি হবে সানান? তুই তো বউ পেয়ে আমায় ভুলে যাবি। সানান বলল, এমন ভাবে বলছিস যেন তুই আমার বিয়ে করা বউ। আকাশ কাঁদো কাঁদো স্বরে বলল, বিয়ে করা বউ না হলেও তো বউয়ের কম কি। সানা নিজের হাতে থাকা কলম ছুড়ে দিল। আকাশ হাসতে হাসতে ক্যাচ করে বলল, এজন্যই মাম্মু তোমাকে আদিজার আগে পিছে ঘুরঘুর করতে দেখা যায়। সানান বলল, এখন তখন সবসময় আমায় ওর পিছে ঘুরঘুর করতেই দেখবি, আর কারো না। একমাত্র বউ হয় আমার। আকাশ সিটি দিয়ে বলল, কিসের মজনু, আসল রোমিও তো তুই। তোকে তোর ভালোবাসা নিয়ে মুভি বানানো উচিত। আর মুভিতে কি আমার ক্যারেক্টার থাকবে? দরজার দিক থেকে একটা রেনে কণ্ঠ আসতেই সানান আকাশ ফিরে তাকালো। মারিয়া হেসে প্রবেশ করলো। আকাশ শুধালো, আপু আপনি এখানে? বিদেশে যাননি? মারিয়া মাথা দোলালো, না বোধক। বলল, অনেক লম্বা সময় নিজের দেশ থেকে দূরে ছিলাম, এবার মন মতো থেকে তারপর যাব। আকাশ বলল, ভালোই, তবে যাওয়ার প্ল্যান কবে? মারিয়া দুষ্ট হেসে বলল, হয়তো কারো বিয়ে খেয়েও যেতে পারি, এজন্যই আছি। সানান আর চোখে তাকালো। এর মধ্যে সানানের ফোনে কল এলো আদিজার। সানান, আদিজা আর আকাশ বসে আছে সানানের অফিসে ক্লায়েন্টের সাথে। টুকটাক কথা বলে একসাথে দুজনকে হায়ার করেছে গ্রাহক, অর্থাৎ টাকাটা উনি একসাথেই দিবেন। আদিজা সানান মেনে নিল, ওরা নিজেরা ভাগ করে নিতে পারবে। তবে আদিজা অ্যাডভান্স নিল, ক্যাটারিং আর ডেকোরেশনের যেহেতু বিয়ের অনুষ্ঠান। ক্লায়েন্ট সবকিছু ঠিক করে চলে যাওয়ার পর মারিয়া নিচ থেকে উপরে এলো। আদিজা সানানের উদ্দেশ্যে বলল, এসেছি পর্যন্ত সব ঘুরেছি, তবে এই শহরটা ঘোরা হয়নি, চলো ঘুরে আসি। সানান আদিজার দিকে তাকালো।
আদিজা বলল, কোথায় যেতে চাও? মারিয়া বলল, পানি দেখতে মন চাইছে। আদিজা বলল, তবে পতেঙ্গা সি বিচ যাওয়া যায়। মারিয়া লাফিয়ে উঠল। ওরা এসেছে সি বিচে। আদিজা নিজেও তেমন আশা হয়নি। স্কুলে থাকতে বাবা মার সাথে এসেছিল একবার। ওরা এসেছে বাইকে করে। সানানের বাইকে আদিজা আর আকাশের বাইকে মারিয়া। মারিয়া সমুদ্র দেখে পানিতে নামার জন্য বায়না করতেই সানান চোখ রাঙালো। সে প্রায়ই আসে বন্ধুদের সাথে, তাই অত বিশেষ লাগছে না। সানান দেখলো আদিজার চোখে মুখে উচ্ছ্বাস, অথচ মেয়েটার অভিব্যক্তি কি স্বাভাবিক। এদিকে 32 বছরের মারিয়া 16 বছরের মেয়েদের মতো লাফাচ্ছে দূর থেকে। অগত্যা সানান প্যান্ট ফোল্ড করে আদিজার দিকে হাত বাড়িয়ে দিল। আদিজা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে সানান বলল, পানিতে নামবো চলো। ইচ্ছে থাকা সত্ত্বেও আদিজা মাথা দোলালো না বোধক। আর সানান শক্ত করে আদিজা এক হাত নিজের মুঠে নিল, অন্য হাতে মারিয়াকে ধরল। জুতা খুলে বউ আর বোনকে নিয়ে অতি সাবধানে বড় বড় পাথরে পা রেখে নিচে নামলো। আর আকাশ বন্ধুর এই সুখী মুহূর্ত ভিডিও করলো। নিচে নামতেই মারিয়া লাফাতে লাফাতে পানির কাছে গেল। আর আদিজা নামতেই পা বেঁকে পড়তে নিলেই সানান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। আদিজা কেঁপে উঠল। আবারও গা শিরশির করা স্পর্শ। ওদিকে সানানের হৃদস্পন্দন আদিজা শুনতে পাচ্ছে। আদিজা তড়িঘড়ি সরে দাঁড়ালো। সানান চিন্তিত কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো পায়ে? আদিজা মাথা দোলালো না বোধক। সানান বিশ্বাস করল না। শুধু হাঁটু গেড়ে বসে আদিজার পায়ে হাত দিয়ে দেখতে লাগলো। আদিজা আরেক দফা কেঁপে উঠল সানানের স্পর্শে। সানান দেখলো পা একপাশে লাল হয়ে আছে আদিজার। সানান আদিজাকে একটা পাথরের ওপর বসিয়ে ঠান্ডা পানির বোতল কিনে চেপে ধরলো আদিজার পায়ে। আর আদিজা দেখে গেল এই পুরুষটার যত্নকে। সানান এখন আর রাগ ঢাক করছে না। আদিজার মনে হাজারো প্রশ্নের উদয় হচ্ছে, কিন্তু কেন যেন ভয়ও জাপটে ধরছে। যদি এরপর ওদের সম্পর্কের সমীকরণ বদলে যায়? সানান কি কিছু লুকাচ্ছে? না হয় একটা মানুষের ব্যবহার এত পার্থক্য থাকে কেমনে? সন্ধ্যার আজান পড়ছে দেখে সানান মারিয়াকে সমুদ্র থেকে টেনে একটা টেবিলে বসালো। মেয়েটা যেন বাচ্চা হয়ে গেছে। আর আদিজা মুখ ভোঁতা করে বসে আছে। সানান সমুদ্রের কাছে তাকে যেতে দেয়নি, পা ফুলে যাবে তাই। ওদিকে মারিয়া আর আকাশ ইচ্ছে মতো লাফালাফি করেছে। আদিজা বিড়বিড় করে বলল, সানান পাষাণ। টেবিলে 6 প্লেট পেঁয়াজু আরো টুকটাক খাবার এলো। মারিয়া খেতে খেতে বলল, আচ্ছা, তোমাদের দুজনের প্রথম সাক্ষাৎ সম্বন্ধে তো জানি, দ্বিতীয় তৃতীয় সাক্ষাৎ কেমনে হয়েছিল? আকাশ বলল, মানে? মারিয়া বলল, ওরা ছোট থেকে পরিচিত। আকাশ জুস খেতে খেতে বলল, জানি তো। মারিয়া বলল, কিন্তু এত বছরে ওদের মাত্র সাক্ষাৎ হয়েছিল 4 বার। আকাশ বলল, তাই নাকি? মারিয়া বলল, হু। অনেক সময় তো সানানের বিদেশেই কেটেছে, আর প্যারেন্টস বিজি থাকার কারণে তেমন দেখা হয়নি। আকাশ বলল, তাই নাকি? তা প্রথমটা আপনার থেকে শুনে নেব মারিয়াপু। দ্বিতীয় সাক্ষাৎ কবে হয়েছিল সানান? সানান বলল, আমার 10 বছরের বার্থডেতে। আকাশ বলল, ওয়াও, এত ছোট থেকে জিনিস তোরা। সানান বলল, হু। মারিয়া বলল, কি হু? কোনো কাহিনী নেই? সানান বলল, না নেই। মারিয়া বলল, তাহলে তৃতীয় সাক্ষাৎ কবে হয়েছিল? সানান এবার চুপ। মারিয়া বলল, কি হলো বল। আদিজা ডাবের পানিতে এক চুমুক দিয়ে এতক্ষণে মুখ খুলল। সানানের সুন্নাতে খাতনার সময়। আকাশ আর মারিয়া চোখ পিটপিট করে তাকালো। 1 2 3 সেকেন্ড পর দুজনেই হু হু করে হেসে উঠল। আদিজা খুব কষ্টে নিজের হাসি আটকালো। সানান সরু চোখে তাকালো ফার্মের বেগুনটার দিকে। আবার ওরা মাইনাস করে দিয়েছে সানানের ফার্মের বরবটি একটা। মারিয়া হাসতে হাসতে চোখ থেকে পানি বের হয়ে গেল। বলল, তা তুই দেখতে গিয়েছিলি সানানকে? আদিজা হাসি চেপে মাথা দোলালো। আকাশ বলল, তা অনুষ্ঠান কেমন খেয়েছিলে আদিজা? আদিজা হাসি চেপে বলল, খুব মজা করে। এবারও এক দফা হাসি হলো। সানানের আবার ওরা মাইনাস। ছি। এরপর আকাশ জিজ্ঞেস করলো, তৃতীয় সাক্ষাতে ইন্টারেস্টিং আর ইউনিক ছিল, তা চতুর্থটা কখন হলো? এবার আদিজার মুখ থমথমে হয়ে গেল। সানান স্মিথ হেসে বলল, আমাদের বিয়েতে। মারিয়া বলল, আসলে ইন্টারেস্টিং। এরপর ওদের টুকটাক ঘোরা হলো।
মারিয়া আদিজার সাথে ওর বাসায় চলে গেল থাকতে। মধ্যরাত, সানানের চোখে আজও ঘুম নেই। সে গায়ে থেকে শার্ট খুলে দূরে ছুঁড়ে ফেলল, ট্যাব হাতে বারান্দায় গেল। দোলনার বসে ওই বিশাল চারটার দিকে তাকিয়ে রইল, কেমন খালি খালি লাগছে ভেতরে। সে হাতে ট্যাব থেকে নিজের বিয়ের ছবি বের করলো, আদিজার ছবি জুম করে দেখলো। এই ছবিগুলো কয়েক হাজার বার দেখা হয়ে গেছে, তবু আশ মেটে না। সানান ওই ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, 4 বার নয়, আমাদের সাক্ষাৎ 5 বার হয়েছে ফার্মের স্ট্রবেরি। যা তুমি জানো না। সানানের ভাবনায় এলো সেদিনের কথা। সানানের তখন 21 বছর। মায়ের অত্যাচারে আর সবার প্রতি অভিযোগে সবার থেকে নিজেকে একসাথে গুটিয়ে নিয়েছিল সানান। শুধু মুনিয়া হাশেমের সাথেই কথা হতো তার। বড় মাকে দেখার জন্য সেবার সানান শর্ট ভেকেশনে বাংলাদেশে এসেছিল। এরপর সানান ট্যুরে গেছিল বন্ধুদের সাথে। যেদিন ফেরার কথা তার একদিন আগে সানান ফিরে এলো। দুপুরের দিকে এসে সানান সোজা নিজের রুমে এসে দেখে তার বেডরুমে এক অবয়ব ঘুমিয়ে আছে। প্রথম দিকে সানান বেডে তাকিয়ে ভয় পেয়েছিল, কেননা আদিজা পুরো মুখ চুল দিয়ে ঢাকা ছিল। সানান প্রথমে ভেবেছিল ভুল রুমে ঢুকেছে। রুম থেকে বের হয়ে আবার রুমে ঢুকে দেখে, না, এটা তারই রুম। তবে তার রুমে পেতনি কেন? সানান বেডে উঠে আলতো হাতে চুল সরাতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা তো জসিম আঙ্কেলের মেয়ে ফার্মের টমেটো, থুক্কু, আদিজা রুবাব। ঠিক কত বছর পর আবার এই মুখটা। যদিও জসিম আঙ্কেল মাঝে মধ্যে মেয়ের ছবি পোস্ট করতেন, আর ছোট কাল থেকে তেমন কোনো পার্থক্য নেই আদিজার, যার কারণে সহজেই চিনতে পেরেছিল। সেই রেশমি চুলে সাদা জামায় আব্রত আদিজাকে পলকহীনভাবে কতক্ষণ দেখেছিল সানানের মনে নেই। শুধু মনে হয়েছিল বুকের কোথাও দামামা বাজছে। এত স্নিগ্ধ মুখও কারো হয়? কিশোরী থেকে তরুণী রুবাবকে দেখে সানান সম্ভবত নিজের মন হারিয়ে বসেছিল। এরপর দীর্ঘ 7 বছর পর বিয়ের রাতে আবারও নিজের রুমে এই মেয়েকে দেখে শুয়ে থাকতে দেখতে দেখতে সানানের মনে হয়েছিল তার মতিভ্রম হয়েছিল। সানান নিজেকে চিমটি কেটেছিল। দৌড়ে বড় মার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, রুমে যে ঘুমিয়ে আছে, যার সাথে বিয়ে হয়েছে, সে কি সত্যি আদিজা নাকি? মুনিয়া হাশেম চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে ছেলের পাগলামি প্রশ্নে সায় দিয়েছিল। সেদিন সানান কত খুশি হয়েছিল সে নিজেও জানে না। বাবার প্রতি হাজারো অভিযোগের অর্ধেক কমে গিয়েছিল। তবে এমন কেন হলো? ভাগ্যের নিষ্ঠুর খেলায় আজ সানান আদিজা থেকে দূরে, চাইলেই ছুঁয়ে দিতে পারছে না। আজ যখন আদিজার দুর্বল মুখশ্রী দেখলো, সানানের ভেতরে যে কি পরিমাণ যন্ত্রণা হয়েছিল সানান চেয়েও প্রকাশ করতে পারেনি। তবে যা গেছে সানান ফিরিয়ে আনতে পারবে না, তবে ভবিষ্যৎ ঠিকই ধরে রাখতে পারবে। এবার যখন আদিজার হাত শক্ত করে ধরেছে, সানান ছাড়বে না। সানানোর প্ল্যান ছিল অন্যরকম, তবে আদিজার অসুস্থতায় সব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এখন আর কিছু চাই না, শুধু আদিজার সুস্থতা এবং তার সঙ্গ। তবে ভাগ্যিস ওদিন সানান ট্যুর থেকে একদিন আগে ফিরেছিল। ভাগ্যিস বড় মা আদিজাকে সানানোর রুমে শুতে বলেছিল। ভাগ্যিস আদিজা ঘুমিয়ে পড়েছিল, না হলে সানান কোথায় পেত এত সুন্দর অনুভূতিদের দেখা? ছোট থেকে আদিজাকে ভালো লাগলো সানানের, তবে সম্পর্ক ছিল সাপে নেউলের। সানান বারবার দেখা করতে চাইতো, তবে তার মা দিত না, আর বাবা ব্যস্ততার কারণে পারত না। তবে ভাগ্যক্রমে 3 বার দেখা হয়েছিল তাদের। এরপর এরপর দীর্ঘ 7 বছর সানান একপাক্ষিক অনুভূতি পোষণ করে গেছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি, যার নাম ভালোবাসা। যে ভালোবাসার কারণে বিদেশে দেশে এত মেয়ে চেয়েও সানানের মনে জায়গা নিতে পারেনি। সেদিন নাকি সানানের বাবা মার এবং আদিজার বাবা মায়ের একটা ঘনিষ্ঠ আত্মীয়ের দাওয়াত ছিল। কিন্তু এখানে এসে আদিজার পেটে ব্যথা হলে সবাই মুনিয়া হাশেমের কাছে রেখে ওকে দাওয়াতে চলে গিয়েছিল। আর মুনিয়া হাশেম আদিজাকে সানানের রুমে রেস্ট নিতে বলেছিল। সানানের মনে হয় এখন সবটাই ভাগ্যের খেলা। ভাগ্য চেয়েছিল বলে শত দূরে যাওয়ার পরেও আদিজা ঘুরে ফিরে সানানের কাছে এসে আটকা পড়ে। চাইলেও দূরে যেতে পারছে না। সানান হাতে থাকা আদিজার বিয়ের ছবির দিকে তাকিয়ে বলল, এবার আগের চেয়েও ধুমধাম করে পুরো পৃথিবীতে জানিয়ে বিয়ে করব তোমায় আমার বাবল গাম। তখন তোমার মুখ নিচু নয়, হাসি খুশি থাকবে। আই প্রমিস ইউ ফার্মের টমেটো।
এটা তোমার হাজব্যান্ডের প্রমিস। এবারের ইভেন্টটাও খুব সুন্দর করে কেটেছে আদিজা সানানের। নতুন ক্যাটারিং সার্ভিসটাও ভালো খুব। তবে ঝামেলা লাগলো পেমেন্ট নিয়ে। সানান আর আদিজা তখন ক্লায়েন্টের সাথে কলে কথা বলছে, ফোন লাউডে রেখে। ক্লায়েন্ট জানিয়েছে সে বাকি পেমেন্ট করবে না। খাবার নাকি ভালো হয়নি, সবাই বদনাম করেছে। সানান বলল, আমরা তো শুনিনি, আপনার অভিযোগ থাকলে সব ডিটেলসে বলেন। তখন লোকটা কথা খুঁজে না পেয়ে গরম হয়ে বলল, বললাম খাবার ভালো হয়নি, আপনাদের আরো ভুল ত্রুটি আছে। সানান ধৈর্য রেখে বলল, এটাই জানতে চাচ্ছি, আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের জানান, তবে আমরা বুঝতে পারবো। লোকটা তাও কথা ঘোরাচ্ছে। রুমে থাকা মারিয়া আকাশ ঘুরপাক খাচ্ছে, তাদের মেজাজ গরম। ক্লায়েন্ট যে বাকি টাকা না দেওয়ার জন্য এমন করছে সে তারা বুঝেছে। ওদিকে আদিজাও অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রেখেছে, কিন্তু এখন যেন আর পারছে না, হয়তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে। সে থাবা দিয়ে ফোনটা নিজের কাছে নিয়ে বলল, আপনি কি ছেলে খেলা পেয়েছেন মিয়া? গতকালের পুরো ফুটেজ আমাদের কাছে আছে, কোথাও কোনো অসন্তুষ্ট হয়নি। আর আমাদের ভুল থাকলে আমরা মেনে নিতাম। এখানে মানব যদি একদম ডিটেলসে বলতে পারেন, তা না করে আপনি একদম হাফ পেমেন্ট দিতে নারাজ। এরপর আপনার বোনের বিয়ে, অথচ টাকা আমাদের। ক্লায়েন্ট বলল, যা ইচ্ছা বলেন, আমি আর পিছু বলবো না। আদিজা শক্ত কণ্ঠে বলল, আমরাও আর কিছু বলবো না। এখন যা বলবে আপনার সাথে ডিআইজি কথা বলবে, এরপর সোজা হাই রেটের লয়ার বলবে কথা, কোর্টে যাবে। আপনি টাকা না দেন সমস্যা নেই, আমরা ধরে নিব আপনার বোনের বিয়েটা জাকাত দান হিসেবে। তবে আপনাদের প্রতারণার মামলা, আপনার কি মনে হয় এমনে মাঠে নেমেছি? আপনাদের মতো বদের হাড্ডিকে সোজা করার জন্য সব অস্ত্র আমাদের আছে। ডিআইজি সাহেব আমার মামা হয়। সি ইউ ইন কোর্ট বলে আদিজা কল কেটে ফোঁস করতে লাগলো। ওদিকে দেখা গেল রুমের ভেতর থাকা আকাশ, মারিয়া, সানান আর দুজন টিম মেম্বার কেমন গোল গোল চোখে আদিজার দিকে তাকিয়ে আছে। আদিজা থতমত খেয়ে বলল, কি? ওরা কিছু না বলে তালি দিল। আদিজা লজ্জা পেল। হুট করে কেমন রাগ উঠেছিল সেদিন। সানানের ওই ঠোঁটে বিজয়ের হাসি। সে পেরেছে এই মেয়ের ভেতরের শক্ত দিকটাকে টেনে বের করতে। মারিয়া সানানের দিকে তাকিয়ে আরো জোরে জোরে হাততালি দিতে লাগলো। তার ভাইটা পেরেছে। আহ, শান্তি। কিছুদিনের মধ্যেই দেখলো সানানের অ্যাকাউন্টে বাকি টাকা চলে আসার মেসেজ। সানান আসলে গর্ববোধ করলো। সবাইকে জানাতেই সবাই আদিজার গুণগান গাইতে লাগলো। মারিয়া বলল, এই সুযোগে ট্রিট দিলে কেমন হয়? সানান বলল, তোর এত ট্রিট লাগে? কোন সময় দেখবো তোর কারণে আমায় পথে বসতে হবে। মারিয়া সানানের নিকটে এসে বলল, আমার জন্য বলছি নাকি তোর বউয়ের জন্য? না হলে দিস না, সব গরিব কোথাকার। সানান বলল, তুই গরিব। মারিয়া বলল, তোর থেকেও বড়লোক আমি। সানান ৩২টা দাঁত দেখিয়ে বলল, তাহলে তুই দে ট্রিট। এরপর চিল্লিয়ে বলল, সবাই চলো, মারিয়া আপু ট্রিট দিবে। মারিয়া ছাতা হাতে নিল, উদ্দেশ্য সানানের পিঠে মারা। সানান দৌড় দিল। সবাই হাসতে হাসতে নিচে নামলো। ওরা সবাই বসে আছে দামি রেস্টুরেন্টে। ইন্টেরিয়রটা অনেক সুন্দর। আকাশ আদিজার পাশে বসতে গেলে সানান ল্যাং মেরে সরিয়ে দিয়ে নিচে বসলো। আকাশ ইশারায় গালি দিল। সানান জিভ দেখিয়ে ভেঙালো। মারিয়া সানানের ফোন দিয়ে ছবি তুলছিল। এর মাঝে একটা মেসেজ আসতেই তা পড়ে মারিয়ার হাত কেঁপে উঠল। সানানকে দেখাতেই সানান মেসেজ পড়ল, নাম ওঠা, সো কল্ড মাদার, সানানের মায়ের। মেসেজে লেখা, সানান, তুমি কি শর্তের কথা ভুলে যাচ্ছ? আমি খবর পেয়েছি তুমি আবারও আদিজার আশেপাশে আছো। এখনো সময় আছে, তুমি ওর থেকে সরে দাঁড়াও, না হয় ওর ক্ষতি করতে আমি দুইবার ভাববো না। মেসেজ পড়ে রাগে সানার মোবাইল শক্ত করে চেপে ধরল। হাতের শিরা উপশিরা দৃশ্যমান। চোখের কোণা লাল হয়ে গেছে। সানান চোখ বন্ধ করে শ্বাস ফেলল। এরপর পাশে থাকা আদিজার হাত শক্ত করে টেনে ধরে বলল, আমার তোমার সাথে কথা আছে, চলো। আদিজা অবাক হলো, বলল, কোথায়? সানান বলল, বাইরে, বলেই টেনে নিয়ে গেল। রেস্টুরেন্টের বাইরের দিকটা বাগানের মতো, চারপাশে ফুল গাছ, আশেপাশে কেউ নেই। এমন স্পটে সানান আদিজাকে আনলো। এরপর কোনো ভনিতা ছাড়াই বলল, আদিজা চলো,
আমরা আবার আগের মতন একসাথে থাকি। এবার আর তোমার হাত ছাড়বো না, আই প্রমিস। আদিজা হতভম্ব হয়ে গেল। হাতে থাকা ব্যাগ ধাপ করে নিচে পড়ল। অবাক চোখে সান্নানের দিকে তাকিয়ে রইল। মাত্রই কি বলল সে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।